আমরা শুরু করি তাহলে। রোবোটিক্স নিয়ে কথা বলার আগে আহ, এখানে যারা আছেন তারা অলরেডি হয়তো মেশিন লার্নিং, রোবোটিক্স, এআই, চতুর্থ শিল্প বিপ্লব, পঞ্চম শিল্প বিপ্লব, 3D প্রিন্টিং, বিগ ডেটা, এরকম আরো অনেক টপিক সম্পর্কে অলরেডি হয়তো জানেন। কারণ এখন না চাইতেও এখন আমরা যেহেতু ইন্টারনেটে অ্যাক্সেস আছে এবং আমরা এখন অনেক কিছু অনেক দ্রুত দেখতে পারি, শিখতে পারি। সো এই টপিক গুলো সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, আমরা জানি আসলে। তারপরও আমরা যেহেতু এটা একটা অলিম্পিয়াড, একটা সিলেবাস আছে, সো একটা ফিক্সড একটা কারিকুলাম ওনারা প্রোভাইড করেন, সেখান থেকে আপনারা হয়তো একটা পরীক্ষায় বসবেন, সেখান থেকে হয়তো ভালো একটা রেজাল্ট আপনারা করে সামনের দিনগুলোতে আপনারা অনেক কিছু হয়তো অ্যাচিভ করতে পারবেন। সো আপনাদের সবাইকে হয়তো এই কারিকুলামটা হয়তো আপনাদের সাথে শেয়ার করেছে রোবট এবং মেশিন লার্নিং সিজন 3 এর যে বইটা আছে। বইটা প্রায় 43 পাতার, আমি যদি ভুল না করে থাকি, আমাকে যেটা দেওয়া আছে। সো এই 43 পাতার ভিতর অনেক কন্টেন্ট, হ্যাঁ। সো এখানে রোবট কিভাবে এসেছে, কিভাবে কাজ করে থেকে শুরু করে অনেক আইটেম, রোবোটিক অপারেটিং সিস্টেম, এবং এখানে বেশ কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে, যেরকম রস, যেটা রোবোটিক অপারেটিং সিস্টেম, এটা অনেকটা হচ্ছে যে আমাদের উইন্ডোজ বা অ্যাপেল, অ্যান্ড্রয়েড এরকম অপারেটিং সিস্টেমের মতো কিন্তু স্পেসিফিক অপারেটিং সিস্টেম রোবট, যেটা দিয়ে এখন ইন্ডাস্ট্রিতে কাজ হয়। সেন্সর এখান থেকে শুরু করে কোথায় কোথায় কাজে আমরা লাগাতে পারি, রোবট আসলে আমাদের ভবিষ্যতে কোথায় কোন কাজে লাগতে পারে, আহ হয়তো আমরা চিন্তাও করতে পারি না এরকম যে জিনিসগুলোতে আমরা হচ্ছে যে আমরা কাজ করতেছি। সো কিভাবে আমরা রোবট গুলা তৈরি করতে পারি, আরো অনেক টপিকস এখানে আছে আমি দেখলাম। ভবিষ্যতে আমরা কি কি করতে পারি, এবং মেশিন লার্নিং এর বেশ কিছু অপশনস এখানে দেওয়া আছে। এবং আমি আশা করি যে আপনারা অলরেডি এটা জানেন বা এই জিনিসগুলো নিয়ে হয়তো আপনারা পড়াশোনা করেছেন। আজকে এখান থেকে খুব সংক্ষিপ্ত ভাবে, মাত্র হচ্ছে এখানে বোধহয় 13টার মতো স্লাইড, এর মধ্যে স্টার্টিং এবং ক্লোজিং এ হচ্ছে দুইটা নাই। সো 11টা, 10 থেকে 11টার মতো স্লাইডে আমি চেষ্টা করবো এগুলোর সামারি গুলা বলতে। আমার সেশনটা শেষ হওয়ার পরে যদি এর ভিতর থেকেও, আমার সেশনের বাইরে ওই 43টা পেজের যে বই আছে সেখান থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাকে চেষ্টা করবেন বলতে। আমার যতটুকু নলেজে আছে আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিতে। আর যদি আজকে এরকম কোনো টপিকস আসে যেটা আমার নলেজের মধ্যে নাই, থাকতেই পারে, সেক্ষেত্রে আমি প্রশ্নটা নিব এবং পরবর্তীতে হয়তো এই আইসিটি অলিম্পিয়াড অর্গানাইজারদের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দিতে। আর এখন তো হচ্ছে যে গুগল ইজ দ্য বেস্ট টিচার, সো গুগল বা চ্যাট জিপিটি করে আমরা তো অনেক কিছুই জানতে পারি। হাউএভার তারপর অনেকের হয়তো একটু ডিপ ইনফরমেশন জানার ইচ্ছা থাকতেই পারে, যেগুলো হয়তো অনলাইনে আপনি স্পেসিফিকলি পান নাই। সো আমরা আর কথা না বলে আমরা শুরু করি। আপনাদের সাথে হয়তো এখন এই মুহূর্তে পরিচিত হতে পারছি না আনফরচুনেটলি, বাট আমার সেশন শেষ হওয়ার পরে আপনারা যখনই প্রশ্ন করবেন, প্রশ্নটা থাকাটাই স্বাভাবিক। যদি প্রশ্ন না করেন সেক্ষেত্রে হয়তো আমরা বুঝতে পারবো না যে আপনারা বুঝেছেন কি বুঝেন নাই। আহ চেষ্টা করবেন যে প্রশ্ন করতে, হ্যাঁ, আপনাদের পরিচয় দিয়ে প্রশ্ন করতে, যত সিলি প্রশ্নই হোক না কেন। কেন রোবটের নাম রোবট হইলো, কেন রোবটের নাম মানুষ হইলো না, এই টাইপের প্রশ্ন থাকলে আপনারা চাইলে আমাকে করতে পারেন। হ্যাঁ, এটা একটা পুরাটাই সেমি ইনফর্মাল একটা সেশনের মতো। তো আমরা শুরু করি। তো রোবোটিক্স এবং মেশিন লার্নিং দুইটা আলাদা জিনিস যদিও, তারপরেও মানে রোবট দিয়ে বলি, মানে রোবট বলতে কি বোঝায়। রোবট বলতে এখন আমাদের চোখের সামনে মনে হবে যে দুইটা হাত, দুইটা পা সহ, মাথা সহ একটা মানুষ, যার শুধু জীবন নাই। এইরকম একটা জিনিস হয়তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, হ্যাঁ, সাবকনশিয়াস মাইন্ডে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বাট রোবট কিন্তু যে মানে মানুষের মতোই হইতে হবে, নট নেসেসারি। আমাদের যে কোনো জিনিস যেটা আমাদের কাজকে আসলে সহজ করে দেয়, ওইটাকে আমরা রোবট বলতে পারি। এখন এখানে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে, যে কাজটা সহজ করে দেয়, তাইলে একটা সুইচ, লাইটের সুইচ, হ্যাঁ, যে সুইচ দিলেই তো লাইট জ্বলে, আবার সুইচ অফ করলে লাইট অফ হয়ে যায়। আর যদি সুইচ যদি না থাকতো তাহলে আমরা লাইট অন অফ করতাম কিভাবে? যে লাইটের মধ্যে আমরা হয়তো ওয়্যার কানেকশন দিলাম, লাইট জ্বলে। আবার হয়তো লাইট অফ করতে হলে তার খুলতে হতো টেনে, দিয়ে লাইট অফ করতে হতো। কিন্তু আমরা তো এটা করি না, আমরা এটা সুইচ দিয়ে করি। তাহলে কি সুইচ কি একটা রোবট কিনা? ওয়েল, সুইচ রোবট না। রোবটের হওয়ার জন্য বেশ কিছু স্পেসিফিক কিছু তার পারপাস সার্ভ করতে হয়, বা তার মধ্যে কিছু গুণাবলী লাগে। যেরকম আমরা মানুষ তো সবাই, হ্যাঁ, কিন্তু আহ বেশ কিছু প্যাটার্ন লাগে যেটা দিলে আপনি আসলে স্পেসিফিকলি একজন কর্মক্ষম মানুষ বা একটা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আপনি হচ্ছে যে মানে পরিগণিত হবেন। লাইক যেরকম আমরা, আমাদের সবারই হয়তো দুইটা হাত, দুইটা পা আছে, কিন্তু
কেউ যদি, অনেকেই আছে যে হয়তো আমরা অনেকের হয়তো দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্টে বা কিছু হলে একটা হাত থাকে না। যেমন আমাদের গত জুলাই অভ্যুত্থানে অনেকেরই হাত কাটা গেছে, পা কাটা গেছে। সো তারা কি তাহলে কি মানুষ না? অবশ্যই তারা মানুষ, বাট তারা পরিপূর্ণ ভাবে না। তাদের কিছু একটা 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 অবস্টেকলস আছে, যে অবস্টেকলসটা তাকে পুরোপুরি স্বাভাবিক হিসেবে হয়তো আনতে পারে না, বাট ওইটার সাবসেটের মধ্যে থাকে। রোবটের মধ্যেও দেখা যাবে যে আপনার মাথা, হাত বা হয়তো অনেক কিছু নাই, কিন্তু এরকম একটা পারপাস আছে যে পারপাসটা, মানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো সে সার্ভ করে, যার জন্য তাকে আমরা রোবট হিসেবে বলি। আমি যেহেতু এটা মানে রোবটের সংজ্ঞার মধ্যেই চলে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি আগে একটু পিছনে আসলে মানে সামনে আগে আসি, আবার পিছিয়ে যাব। সো এই যে তিনটা জিনিস, রোবটের যে তিনটা মূল উপাদান, অর্থাৎ সেন্সর, কন্ট্রোল সিস্টেম এবং অ্যাকচুয়েটর, নামগুলা ইংলিশ, আমি একটু বাংলায় আপনাদের বোঝাই, আপনারা বুঝতেই পারতেছেন। সেন্সর বলতে কি, আমি যদি আমাদের মানুষের মতো চিন্তা করি, আমাদের সেন্সর কি? চোখ, ইটস এ সেন্সর, আমরা দেখতে পারি। আহ দৃষ্টিশক্তি। আমাদের কান, আমার একটা সেন্সর, আমরা শুনতে পারি। আমাদের জিহ্বা, আমরা টেস্ট নিতে পারি, দ্যাটস এ সেন্সর। এই যদি আমার জিহ্বাটা না থাকতো, আমার যদি চোখ না থাকতো, আমার যদি কান না থাকতো, তাহলে কিন্তু হ্যাঁ আমার জীবন আছে, আমি হয়তো তখন মানুষ, বাট আমি কিন্তু পরিপূর্ণ তখন না। সো রোবট হইতে হলে সুইচও দেখা যায় যে হ্যাঁ আমার কাজকে সহজ করে, বাট ওইটা রোবট না, কারণ ওর মধ্যে সেন্সর নাই। ওকে সুইচে আমি ইচ্ছা মতো সুইচ দেই, সুইচ অফ করি। সো ওইটা কিন্তু আমার পারপাস সার্ভ করে, আমার কাজকে সহজ করে, বাট ওর সেন্সর নেই। সো এটা রোবট না। রোবটের মধ্যে এরপরে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম লাগে, ব্রেন। আমার যদি একটা একটা মানুষ আছে যে হয়তো তার ব্রেন, তার মাথা আছে, কিন্তু সে আসলে মানে তার ভিতরে আল্লাহ ওই শক্তিটা দেন নাই যে সে ঠিক মতো চিন্তা করতে পারে বা কথা বলতে পারে, বা সে হচ্ছে যে মানে কোন একটা মানে অবজারভেশনের উপর বেস করে সে ডিসিশন নিতে পারে। এটা না থাকলে কিন্তু আমরা তাকে পরিপূর্ণভাবে একটা কর্মক্ষম বা সক্ষম মানুষ হিসেবে আমরা নিতে পারি না। এরকম সেম রোবটের ক্ষেত্রেও আপনার একটা নির্দিষ্ট কন্ট্রোল সিস্টেম থাকতে হবে, যে তাকে একটা ইনপুট থাকবে, সেই ইনপুটের উপর বেস করে সে ডিসিশন নিতে পারবে। লাইক যে আমরা যেরকম গাড়ির যে বিভিন্ন ফ্যাক্টরিতে, আমি হয়তো একটা যদি সময় থাকে আমি কিছু ভিডিও দেখানোর আপনাদেরকে চেষ্টা করব, যে একটা মানে রোবট এরকম থাকে যে ইন্ডাস্ট্রিতে, যে যদি কখনো কোনো ফায়ার ব্রেকআউট হয়, সাথে সাথে হচ্ছে দেখবেন যে অনেক কন্ট্রোল গেট থাকে, সেগুলো অটোমেটিক খুলে দেওয়া হয়, যেন সবাই ইচ্ছা মতো মানে দৌড়ে মানে হচ্ছে জায়গাটা ইভাকুয়েট করে দিতে পারে। সো যদি ওই ওই রোবটটা যদি এই একটা বিশেষ একটা সিনারিও হলো, সেই সিনারির উপর বেস করে যদি সে একটা ডিসিশন নিতে না পারে, তাকে যেভাবে প্রোগ্রাম করা হলো, তাকে অবশ্য প্রোগ্রাম করে দিতে হবে, যদি প্রোগ্রাম করা হলো এবং সে যদি কাজ করতে না পারে, তাহলে কিন্তু তাকে আমরা রোবট বলতে পারবো না। আর অ্যাকচুয়েটরটা হচ্ছে আহ মানে কোন একটা কাজ করার জন্য যে মানে আমাদের একটা সিস্টেম, অর্থাৎ কাজ করতে হলে আমাদের যা লাগে, যেরকম আমাদের মানুষের ক্ষেত্রে অ্যাকচুয়েটর হচ্ছে হাত এবং পা, আঙ্গুল। আঙ্গুলের ভিতরে এই যে আমরা যে ভাঁজ করতে পারি বিভিন্ন ডিগ্রি অফ ফ্রিডমে, এটা একটা ডিগ্রি অফ ফ্রিডম, এটা একটা ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম, এরকম এটাকে দেখবেন ডিওএফ বলে, ডিগ্রি অফ ফ্রিডম বলে। সো আমাদের হাত এরকম 12 ভাবে আমরা হচ্ছে বা 13 ভাবে আমরা হচ্ছে মুভ করতে পারি বিভিন্ন ভাবে। রোবটেরও এরকম বিভিন্ন অ্যাকচুয়েটর সিস্টেম থাকতে পারে। সেটা নট নেসেসারিলি যে হাতের মতো, ওটার মধ্যে মোটরও থাকতে পারে, নিউমেটিক থাকতে পারে, লিফটের দরজার মতো সিস্টেম থাকতে পারে, যে কোনো মোটরাইজ অংশ থাকতে পারে। সো এই তিনটা জিনিস যদি আমার একটা সিস্টেমের মধ্যে ইনবিল্ট থাকে, আমরা ওকে একটা রোবট হিসেবে বলতে পারি, বা একটা অটোমেটেড সলিউশন হিসেবে আমরা তাকে বলতে পারি, বা তাকে আইডেন্টিফাই করতে পারি। কারণ প্রত্যেকটা জিনিসই আগে একটা আইডেন্টিফিকেশনের প্রয়োজন আছে, একটা সংজ্ঞার মধ্যে আনতে হয়, না হলে কোনটা রোবট কোনটা রোবট না, এইটা তখন আমাদের জন্য চিন্তা করাটা একটু টাফ হয়ে যায়। তো আবার একটু ব্যাকে আসি। সো আশা করি রোবটটা কি এটা আমাদের মাথার মধ্যে সেট হয়ে গেল। হ্যাঁ, রোবট মানে যে হাত পা মাথা থাকতে হবে তা না, ওটা একটা চাকাওয়ালাও হইতে পারে, একটা চাকালা গাড়িও হইতে পারে, কিন্তু ওর ভিতরে সেন্সর আছে, ওর ভিতরে অ্যাকচুয়েটর আছে এবং ওর ভিতরে ব্রেন আছে, তাহলে ওটা রোবট। হয়তো এমন একটা আলমারির মতো সাইজ, হ্যাঁ আমি একটা আলমারি বানাইলাম, ওই আলমারি কি করে, আমি বাইরের থেকে আসলে আমার ঘামে ভেজা কাপড় থাকে, এটা আমি কই রাখবো বুঝি না। সো একটা আলমারি আছে, সেটা চলতে পারে, আমি গেট খোলার পরে আসলাম,
আসার পরে ওর ভিতরে এমন একটা সেন্সর আছে, ওর টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্স করতে পারে। ও দেখতেছে যে আমি ঘেমে টেমে আছি, অস্থির হয়ে আছি, বা আমি খুব টায়ার্ড, দেখেও বুঝছে, ইমেজ প্রসেসিং করে দেখার পরে সে গেটটা মানে আলমারির গেটটা খুলে বললো তুমি এই জায়গায় তোমার কাপড়টা রাখো। সে আমি রেখে দিলাম, রেখে দেওয়ার পরে সে গেটটা লাগাই দিল। তাহলে কি হলো, ওর মধ্যে তিনটে জিনিসই আছে, রাইট? ও মুভ করতে পারে, ওর ভিতরে হচ্ছে একটা ডিসিশন নেওয়ার মানে ক্যাপাসিটি আছে, এবং সে হচ্ছে কিছু অ্যাকচুয়েটর আছে যার কারণে তার কিছু কাজ সে করতে পারে, যেটা তাকে প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে, আমরা তাকে আগে প্রোগ্রামিং করেছি। তাহলে কিন্তু আলমারি কিন্তু একটা রোবট, খুব প্রিটি সিম্পল জিনিস। ওকে, সো এই রোবটেরই বিভিন্ন কাজ আছে। এর মধ্যে যদিও মেশিন লার্নিংটা একটা আলাদা একটা ডোমেইন, বাট এটার সাথে আপনাদের মেশিন লার্নিংটা অ্যাড করার কারণ হচ্ছে যে আহ, এই যে রোবটকে তো আমাকে শিখাইতে হবে। আমি বারবার একটা ওয়ার্ড ইউজ করছি, প্রোগ্রামিং করা, বা তাকে শিখাইতে হবে। রোবট নিজে নিজে কিচ্ছু করতে পারবে আনলেস আপনি তাকে বলেন। একটা রোবটের দাম হয়তো 100 কোটি টাকা হইতে পারে, কিন্তু ওকে যদি আপনি প্রোগ্রামটা শেখায় না দেন, ওকে যদি মানে কিভাবে কাজ করতে হবে বলে না দেন, তাহলে ও কিন্তু একটা অথর্ব মেশিন। ওর মধ্যে আর হচ্ছে একটা চানাচুরের প্যাকেটের মধ্যে আসলে কোনো দাম নেই। ওর হয়তো জিনিসপত্রের দাম আছে, বাট ওর অ্যাকচুয়ালি কোনো উপযোগিতা নাই বা কোনো ভ্যালু এডিশন নাই। মেশিন লার্নিংটা হচ্ছে এরকম একটা জিনিস যেটার মাধ্যমে আপনি এই এই টেকনোলজিটা, মেশিন লার্নিং মানে আমি যদি টেকনোলজিটা বলি, টেকনোলজিটা বা প্রযুক্তিটা ব্যবহার করে আপনি আপনার রোবটকে স্মার্ট করতে পারেন, আপনি একটা সিস্টেমকে স্মার্ট করতে পারেন। আপনার 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 যে ল্যাপটপ বা যে যে একটা মেশিনস আছে, বা একটা কম্পিউটার থাকতে পারে, বা একটা মোবাইল ফোন থাকতে পারে, সেটার ভিতর সেটাকে আপনি আরো স্মার্ট করতে পারবেন মেশিন লার্নিং এই টুলটা ইউজ করে। এই টুলটা কি? এই টুলটা হচ্ছে যে বিভিন্ন পৃথিবীতে প্রতি সেকেন্ডে বিলিয়ন্স অফ মিলিয়ন্স অফ ডেটা জেনারেট হচ্ছে। এই যে আমি আপনাদের সাথে এখন কথা বলছি, আমি এই মুহূর্তে জানি না, আমি যেহেতু স্ক্রিনে দেখতে পাচ্ছি না কতজন আপনারা অ্যাটেন্ড করে আছেন, বাট যে কজনই আছেন, এই যে আমি কথা বলছি, আমি আপনারা শুনছেন, আমি চেষ্টা করছি যত ইজি ভাবে আপনাদেরকে বোঝানো যায়। এটা কিন্তু এই যে ইনফরমেশন জেনারেট হচ্ছে, ডেটা জেনারেট হচ্ছে, এই ডেটা গুলাকে হচ্ছে যখন কিউরেট করা হয়, এই যে আমি কথা বলতেছি, লেখা হচ্ছে, এই যে আপনাদের সামনে যে স্ক্রিনটা আছে, এটাও কিন্তু একটা ডেটা। সো এগুলা থেকে ইনফরমেশন জেনারেট হয়, ইনফরমেশন গুলাকে আরো কিউরেট করে নলেজ পাই। মেশিন লার্নিং ওই ওই পদ্ধতিটাই আপনার পালন করে। প্রচুর ইনফরমেশন থাকে, ওইখান থেকে তাকে শিখিয়ে দেওয়া হয়। যে অনেকগুলা কুকুর বিড়ালের ছবি দেখাইলেন যে এটা কুকুর এইটা বিড়াল, এরকম 100টা কুকুর 100টা বিড়াল দেখায় ওকে শিখাইলেন যে এই 100টা হলো কুকুর, এই 100টা হলো বিড়াল, এই 100টা হলো ইঁদুর। তারপরে যখন আপনি মেশিনকে বললেন যে এবার সামনে তুমি যখন কোনো কুকুর পাবা, তুমি 1 বলবা, যখন তুমি কোনো বিড়াল দেখবা তখন 2 বলবা, তখন কিন্তু ও বলতে পারবে যে হ্যাঁ, একটা কুকুর সামনে দিয়ে গেলে সে বলবে যে এটা 1, একটা কোনো বিড়াল গেলে বলবে 2। সে কিভাবে বললো? মেশিন লার্নিং। আমি মেশিনটাকে শিখাইয়া দিছি যে কোনটা বললে কি বলতে হবে। এখন কেউ যদি দুষ্টুমি করে, কেউ যদি কুকুর দেখলে বলেন যে এটা হলো একটা গাড়ি, আর বিড়াল দেখলে বলেন এটা হলো একটা ইঁদুর, তাহলে ও সবসময় বিড়ালের ইঁদুরই বলবে, আর সবসময় কুকুরকে গাড়ি বলবে, কারণ আপনি ওকে শিখাইছেন এইভাবে। আহ ছোটবেলা আমি একটা বইয়ে পড়ছিলাম যে আম, একটা বাচ্চা ছেলে, ওর একটা ছোট ভাই বা বোন হয়তো হয়েছে, সে মজা করার জন্য ওকে সব উল্টাপাল্টা যে জিনিস শেখানো শুরু করছে, এটা ওর মজা লাগে। ওই বাচ্চাটাকে সে শিখাইতেছে এটা মানে পা, পা দেখায় বলতেছে এটা মানে হাত। তো এখন এটা মানে যখন ওকে প্রশ্ন করা হলো যে তুমি ওরে ভুল শিখাইতেছো কেন, বলে চিন্তা করে দেখেন যে সবাই তো হাতকে হাত আর পাকে পা বলে, কিন্তু একটা মানুষ যে বড় হয়ে পাকে বলবে হাত। আমি বলে যে তুমি কিভাবে ভাত খাও, আমি পা দিয়ে ভাত খাই, কিন্তু আসলে সে হাত দিয়ে খাচ্ছে, কিন্তু কারণ কি, তাকে শিখানোই হচ্ছে ওইভাবে। সো এটা একটা মজা। আমি বইটার নাম ভুলে গেছি, মনে হয় বাচ্চা ভয়ঙ্কর বা কাচ্চা কিছু একটা বই, আমি ভুলে গেছি, বাট এরকম একটা গল্প একটা আমি পড়ছিলাম। সো মেশিন লার্নিং হচ্ছে আপনি মেশিনকে এভাবে শিখিয়ে দিবেন যেভাবে কাজ করতে হবে, ও ঠিক স্পেসিফিকলি ওই কাজটাই করে। শেখানোর এখন অনেক রকমের ধরন আছে, এটা আমরা একটু পরে আমি চেষ্টা করব যত সংক্ষেপে সম্ভব আপনাদেরকে বুঝিয়ে দিতে। সুপারভাইজড, আনসুপারভাইজড, এরকম কিছু টার্ম আপনারা শিখবেন। অর্থাৎ আমরা আমরা তো শিখি অনেক ভাবে, যেরকম আহ আগুন লাগলে দৌড় দিতে হবে, অথবা কোথাও বোম ফাটলে দৌড় দিতে হবে, বা কোথাও ঝামেলা লাগলে দৌড় দিতে হবে, এটাকে আমরা বইয়ে শিখি? এটা আমরা দেখে শিখি। আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট আমাদের শেখায়, কারণ চারপাশে আমরা দেখতেছি, টিভিতে দেখতেছি, অনলাইনে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, শিখি। ওই শেখা অনুযায়ী আমাদের সাবকনশিয়াস মাইন্ডে অটো প্রোগ্রামিং হয়ে যায়।
আমাদেরও একটা মেশিনের মতো লার্ন হয়ে যায়। আবার একটা আছে সুপারভাইজার, অর্থাৎ আমরা স্কুল কলেজে যেরকম শিখি, বই থেকে শিখি যে হ্যাঁ ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, প্রতি ক্লাসে আমাদেরকে শেখানো হয় এভাবে এভাবে করলে 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 2 এর সাথে 2 গুণ করলেও 4 হয়। সো কখন যোগ হবে কখন গুণ হবে দুইটার অ্যান্সার ইজ সেম, এইটা আমাদেরকে শিখায় দেওয়া হয় যে বেসড অন ইউর কোয়েশ্চেন ইউ গিভ দ্য অ্যান্সার। সো মেশিন লার্নিং বলতে আমরা এইটা মিন করি যে আমাদের একটা একটা ব্রেইন আছে, এটা মানুষের ব্রেনের মতোই একটা ব্রেন হয়তো আছে মেশিন, যেটার হয়তো জীবন নাই, কিন্তু ওকে আমি বিভিন্নভাবে প্রোগ্রাম করে দিলেও কাজ করতে পারে। সো এই দুইটা যখন প্রযুক্তি যখন একসাথে হয়ে যায় তখন অনেক আমাদের কাজ সহজ হয়ে যায়। যে লিফটকে শিখিয়ে দেওয়া হয়েছে যে সেন্সরের মাধ্যমে যদি মানুষ লিফটের গেট বন্ধ হওয়ার সময় কোনো মানুষ ঢুকে যায় তুমি কিন্তু সাথে সাথে আটকে যাবা এবং খুলে দিবা যেন মানুষটা চাপা না খায়, এবং ওই মেশিনটা বা অটোমেটেড সিস্টেমটা আমাদেরকে জায়গা মতো নিয়ে যায়। সো রোবোটিক একটা সিস্টেম বা অটোমেটেড সিস্টেম, যদিও লিফটের তো কোনো ব্রেন নাই, ও তো নিজে নিজে ওইভাবে কাজ করতে পারে না, স্পেসিফিক কাজ করে। সো লিফট আসলে রোবট হ্যাঁ। সো বাট ওটা হয়তো কোনো যদি অ্যাকচুয়েটর বসায় দিতে পারতাম যে রোবট মানে লিফট হাঁটতেছে, তাহলে হয়তো ওটাকে রোবট আমরা বলতে পারতাম। আমি নেক্সট স্লাইডে যাওয়ার আগে, যেহেতু স্লাইডটা আমাকে প্রোভাইড করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, সো এখানে রোবটের একটা ছবি, রোবোটিক হ্যান্ড। এই যুগে, বর্তমান যুগে যত রোবট বলতে আমরা যা বুঝি, আপনারা হয়তো রোবট দিয়ে ইন্টারনেটে বা চ্যাট জিপিটিতে সার্চ দিলেও দেখবেন মোস্ট অফ দি কেসেস এই রোবোটিক হ্যান্ড গুলো আসলে ব্যবহার করা হয়, এবং মোস্টলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এখন রোবটের আধিপত্য। তবে এর বাইরেও আরো অনেক জায়গায় রোবট ইউজ করা হয়, বিভিন্ন কেমিক্যাল বা মাইনিং ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, মহাকাশে যেতেও তো রোবট ইউজ করা হয়। তবে এর বাইরে চিকিৎসা বিজ্ঞানও ইউজ করা হয়। রোবোটিক সার্জারি নেটে সার্চ দিলে আপনার অনেকগুলো পাবেন যে ডাক্তার হয়তো আমেরিকায়, পেশেন্ট হচ্ছে আফ্রিকায়, কিন্তু সার্জারি হচ্ছে, কারণ ওইখান থেকে ডাক্তার চোখে গগলস পরে হাত দিয়ে যেভাবে তার হাত নাড়াচ্ছে, যেভাবে কাটতেছে, যেভাবে সেলাই করতেছে, রোবটও ঠিক ওই কাজটাই অন্য আরেকটা দেশে ইন্টারনেটের মাধ্যমে সে সেম কাজটাকে রিপিট করতেছে। এই কাজগুলো এখন হয় রোবোটিক সার্জারি। আর মাঝখানে হচ্ছে ইন্টেলিজেন্ট অটোমেশন, যেটা বললো যে ব্রেইনটা হিসেবে কাজ করে, এবং ডান সাইডে হচ্ছে আমাদের আউটকামটা মানে মেশিন লার্নিং। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই দেখেন তীর চিহ্নটা কিন্তু দুই দিকে, অর্থাৎ ইটস এ টু ওয়ে গেটওয়ে, টু ওয়ে কমিউনিকেশন, শুধু একদিকে না। কিন্তু রোবট যেমন ব্রেন থেকে শিখবে, আবার ব্রেন কিন্তু রোবটকে ইনস্ট্রাকশন দিবে। ঠিক তেমনি ব্রেন যেরকম মেশিন মেশিন লার্নিং এর একটা টুলস থেকে যখন শিখবে, এই ব্রেন বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যে চিপটা মাঝখানে দেখতেছেন, ও কিন্তু মেশিন লার্নিং কে ফিড দিবে, বিভিন্ন সেন্সর ইনফরমেশন ফিড দিবে যে হ্যাঁ আমি সেন্সর থেকে এটা পাইছি। মেশিন লার্নিং বলবে আচ্ছা এই সেন্সরকে এইভাবে প্রসেস করে তুমি এই জিনিসটা শেখো। দ্যাটস ওয়াই ইটস এ টু ওয়ে কমিউনিকেশন। রোবোটিক্স এর উৎপত্তিতে যদি আসি, ওয়েল এটা হ্যাঁ, এটা আপনাদের জানার জন্য যে এটা একটা চেক ভাষার একটা রোবট একটা শব্দ থেকে আসছে, মানে ফোর্স লেবার বা শ্রমিক, অর্থাৎ আমি একজনকে একটা কাজ দিব, সেই কাজটা সে আমাকে করে দিবে, বিনিময়ে আমার পরিশ্রম কমবে, অথবা বিভিন্ন বিপজ্জনক কাজ আছে সেই কাজগুলাকে আমি চাই যে আমি আরেকজনকে দিয়ে করায় নিতে। আহ, আমরা যেরকম বিভিন্ন মেশিনস ইউজ করতাম অনেক আগে, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে ওয়ার্ডটা হয়তো আমরা রোবট ইউজ করতেছি, আগের দিনে এটা ছিল মেশিন। বাট মেশিনকে যখন আরেকটু স্মার্ট করা হলো, এই বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এই টাইপের জিনিসপত্র অ্যাড করলো, তখন আস্তে আস্তে এই রোবটটা আসলো যে হ্যাঁ, মানে প্রায় এটা হচ্ছে মানে হিউম্যান কে রিপ্লেস না, বাট হিউম্যানের সাথে মানে কোলাবোরেটিভ হিসেবে। এখনকার দিনে আপনারা রোবটের সাথে সাথে আরেকটা ওয়ার্ড খুব শুনবেন, যদি আপনাদের কাছে নোটবুক থাকে বা সুযোগ থাকে সার্চ করার, সার্চ করতে পারেন কোবট, COBOT, কবট। কবটের ফুল ফর্ম হচ্ছে কোলাবোরেটিভ রোবট। অর্থাৎ রোবট আসলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে, মানুষের দরকার নেই, মানুষের চাকরি খেয়ে ফেলবে, সব করে ফেলবে, বিষয়টা ঠিক তা না। রোবট হচ্ছে মানুষের কাজে সহযোগী হিসেবে আসলে আসছে, ধারণাটা ওই দিক থেকেই আসছে। এই কারণে দেখবেন বিভিন্ন হ্যান্ড আছে, কোবট লিখে সার্চ দিলেই পাবেন যে বিভিন্ন হ্যান্ড যারা মানুষের কাজকে সহজ করে। কোবটটা আমরা ইউজ করি, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গাতে আমি কোবট চালাইছি এবং ইনস্টলও করছি। কোথায় করছি আমি বলি, শুধু একটা একটা এক্সাম্পল, রিয়েল টাইম এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ফার্মাসিতে। ফার্মাসিতে আপনার হচ্ছে যে ক্যান্সারের ওষুধ যেখানে তৈরি করা হয়, এখানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস ইউজ করা হয়। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস মানে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার মানে আমরা পারমাণবিক যে জিনিসগুলো থাকে, যেগুলো হচ্ছে রেডিয়েশন হয়। সো সেই রেডিয়েশন এগুলো মানে হিউম্যান বডির জন্য খুবই আসলে ক্ষতিকারক।
সো আগে আগে কি হইতো, ওই ওষুধগুলো তৈরি করার জন্য হিউম্যানকে বিভিন্ন মানে পিপিই বা হচ্ছে বিভিন্ন গাউন পরে প্রোটেকটিভ মেজার্স নিয়ে তারপর হচ্ছে এই কেমিক্যালস গুলা দিতে হইতো বা ওষুধগুলো তৈরি করতে হইতো। রোবট আসার পরে যেটা হলো যে মানুষ এখন আর ওই রেডিয়েটিভ ম্যাটেরিয়ালস এর কাছে যায় না। ইউরেনিয়াম বা হচ্ছে যে রেডিয়াম, এই টাইপের রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস গুলা, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস আশা করি আপনারা চিনতে পারতেছেন, কারণ যেহেতু আমি জানি আপনারা ক্লাস 11-12-এ, সো এটা মানে আপনারা পর্যায় সারণী ক্লাস 6-7-এ পড়ানোর কথা। সো পর্যায় সারণী সবার শেষের দিকে যে পার্ট গুলো আছে 80-90 এর পরে, এগুলো সবই হচ্ছে আপনার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস। সো এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস গুলো এখন হচ্ছে রোবোটিক হ্যান্ড বা কোবট দিয়ে কিন্তু ওই ওষুধ তৈরিতে আপনার ব্যবহার করা হয়। সো রোবট এবং কোবট দুইটা আপনার শিখলেন। আমি জানি না কোবট হয়তো আপনাদের কারিকুলামে নাই, বাট ইটস অলওয়েজ বেটার টু লার্ন সামথিং নিউ, রাইট? যে আপনি হয়তো বলতে পারবেন যে রোবটও আছে কোবটও আছে। সো রোবোটিক শব্দটি রোবট থেকে আসছে। রোবোটিক্স আর রোবট মানে হচ্ছে, রোবোটিক্স হচ্ছে মানে ওই সংক্রান্ত যে নলেজ গুলা, রোবট সংক্রান্ত যে নলেজ গুলো, সেগুলোকে আমরা রোবোটিক্স বলতেছি। আর উদ্দেশ্য তো আমি বারবারই বলতেছি, আমাদের শ্রমকে কমানো এবং জীবনযাত্রাকে সহজ করা। এই স্লাইডটা আমি অলরেডি বলছি, বাট তারপরেও আমি এখানের ছবিগুলো যদি আপনি একটু দেখতে পারেন, নিচে আমার মাউস পয়েন্টারে যে অপটিক্যাল সেন্সর, মোশন সেন্সর, অর্থাৎ কোনো কিছু নড়তেছে কিনা সেন্স করে সে, তারপর সাউন্ড সেন্সর, সে শব্দ বুঝতে পারে, টেম্পারেচার সেন্সর, যে টেম্পারেচার আছে কিনা। আপনাদের অনেকের বাসায় হয়তো এসি আছে, সেই এসিতে দেখবেন যে অটো দেওয়া থাকে। অটো মানে কি, ওকে একটা টেম্পারেচার সেট করে অটো দিয়ে দেওয়া হয়, মানে তোমাকে আমি বলে দিলাম 24 দিয়ে অটো, অর্থাৎ তুমি 24 রাখবা আমার রুমের টেম্পারেচার। যদি কখনো 23 হয়ে যায় আমার রুমের টেম্পারেচার ঠান্ডা করতে করতে, তুমি কম্প্রেসর অফ করে দিবা। আবার যদি কখনো টেম্পারেচার বাড়তে বাড়তে 24-এর উপরে 25 হয়ে যায়, তখন তুমি সাথে সাথে কম্প্রেসর অন করে দিবা, যেন আমার রুমের টেম্পারেচার কমে 24-এ আসে। অর্থাৎ আমি মেশিনকে সরাসরি আমি একটা মানে প্রোগ্রাম করে দিলাম যে তুমি সবসময় আমার রুমের টেম্পারেচার 24 রাখবা, কমে গেলে বাড়াবা, বাড়লে কমায় দিবা, বাট সবসময় ব্যালেন্সিং এ রাখবা। সো এই কাজগুলা সবসময় সম্ভব হয় এই বিভিন্ন সেন্সরের থ্রুতে। আমাদের রোবোটিক্স আমরা অনেক সেন্সর আমাদের ইউজ করি, মোশন সেন্সর, ফ্লেক্স সেন্সর, তারপর হচ্ছে ক্যামেরাও থাকে অপটিক্যাল ভিশনস এর জন্য, আল্ট্রাসনিক সেন্সর দূরত্ব মেজার করার জন্য। হয়তো আপনারা অনেকে যারা রোবোটিক্স এর সাথে জড়িত আছেন বা জানেন, তারা হয়তো এই সেন্সর গুলার নাম শুনেছেন। অ্যাকচুয়েটর তো বললামই, মোটর আছে, হাইড্রোলিক সিস্টেম আছে। হাইড্রোলিক বলতে হচ্ছে দেখবেন যে গাড়ি যখন চাকা পাংচার হয়ে যায়, যে সিস্টেমটা যখন হচ্ছে যে ওঠায়, হাইড্রোলিক সিস্টেম। তারপর অনেক হয়তো এক্সকাভেটর দেখছেন, যে অনেক জায়গায় আজকাল তো অনেক জায়গায় দেখা যায় ভাঙতেই হচ্ছে যে ওই যে চলতি ভাষায় ওয়ার্ডটা হচ্ছে ভেকো মেশিন, ভেকো মেশিন বা এক্সকাভেটর পাঠায় দেয়, যে সামনে থাকে মাটি কাটে বা জিনিসপত্র উঠায়। সো ওই যে দেখেন না, হাতটা নড়ে বা ও চলাফেরা করে, বাড়ে কমে, মাটি উঠাইতে পারে বা একটা গাড়ি তুলে ফেলে, দোজ আর হাইড্রোলিক সিস্টেম। আর পন্স হচ্ছে যে মানে অংশগুলাকে আপনার হচ্ছে যে মানে স্থানান্তর করতে পারে, পয়েন্টিং ধরে, এটা যে হাতের মতো থাকে, পয়েন্টিং করতে পারে অথবা ওয়েল্ডিং ও করতে পারে। যে দেখবেন বিভিন্ন ওয়েল্ডিং বট আছে, আমরা অলরেডি ওয়েল্ডিং বট অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, ওয়েল্ডিং বট বসাচ্ছে। প্রাণের মতো কোম্পানিতে ওয়েল্ডিং বট এখন বসতেছে। সো আমরা ওই এখানে দেখাচ্ছে যে যেন ওয়েল্ডিং এর মতো কাজগুলো, প্রচুর ধোঁয়া হয়, বিষাক্ত গ্যাস তৈরি হয়, ওই জায়গাতে আমরা হচ্ছে মানুষের বদলে রোবট আমরা বসানোর ট্রাই করছি। আর রোবোটিক প্রসেস তো যেটা বললাম, ব্রেন কি করে, আগে তথ্য নেয়, বিশ্লেষণ করে, তারপরে হচ্ছে যে সে সিদ্ধান্তটা গ্রহণ করে। প্রসেসর সেভাবে আমার মানে আমার ব্রেনের মতো একটা কাজ করে। রোবট নির্মাণের ধাপে একটু আসি। আমি যদি বেশি দ্রুত চলে যাই, আমাকে একটু থামানোর ট্রাই করেন, কিন্তু আমাকে যেহেতু লিমিটেড টাইম আছে, আমাকে যেহেতু সবগুলাই কভার করতে হবে, আমি একটু হয়তো দ্রুত যাব, বাট আই এম অ্যাসিউরিং ইউ, যতক্ষণ না আপনাদের কোয়েশ্চেন, আমি চেষ্টা করব যে প্রত্যেকটা উত্তর দিতে না পারছি যেন সেশনটা আমি কন্টিনিউ করতে পারি। সো ধাপ সময়তে আসি। ধাপে এখানে মোটামুটি 5টা ধাপ দেখানো হয়েছে, বাট ধাপ আরো কম আর বেশি আরো অনেক কিছুই হয়, এমন না যে পৃথিবীতে রোবট নির্মাণের ধাপ এই 5টাই। এর থেকে বেশি হইতে পারে, কমও হইতে পারে, বাট মোটা দাগে এই 5টা। আগে হচ্ছে আপনাকে ডেফিনেটলি একটা প্ল্যান করতে হবে, রোবট আপনি কিরকম রোবট বানাবেন। আপনি কি মানুষের মতো দেখতে একটা হিউম্যানয়েড রোবট বানাবেন? আপনি কি গাড়ির মতো দেখতে একটা মানে কারবট বানাবেন? আপনি কি মঙ্গল গ্রহে পাঠানোর জন্য একটা হচ্ছে যে মার্স রোভার বানাবেন, না কি বানাবেন? আপনাকে আগে ওই প্ল্যানটা করতে হবে। প্ল্যান করার পরে ওখানে আপনি প্রোগ্রামিং করবেন। মানে প্রোগ্রামিং এর আগে অবশ্যই এখানে উপকরণ নির্বাচন আছে, যে আপনি কিভাবে কি কি আইটেম দিয়ে আপনি করবেন। আপনি কি রোবট কি প্লাস্টিক দিয়ে বানাবেন, 3D প্রিন্ট করে, আজকাল অনেকে 3D প্রিন্ট করে রোবট বানাইছে, 3D প্রিন্টিং করবেন, নাকি হচ্ছে মেটাল দিয়ে বানাবেন। সো এই জিনিসগুলো আপনি করবেন। করার পরে আপনি হচ্ছে সেন্সর এবং মোটরের সংযোগ দিবেন, কারণ রোবট যেহেতু, তার নিশ্চয়ই একটা তার ব্রেন থাকতে হবে,
হবে, তার সেন্সর থাকতে হবে, তার অ্যাকচুয়েটর থাকতে হবে, একটু আগে আমরা যেটা বলে আসলাম। সো এই তিনটা জিনিস নিবেন, নেওয়ার পরে এগুলাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে শুধু তো আমি সেন্সর বসাইলাম এবং হচ্ছে আমি এরকম একটা রোবট বানাইলাম যে যদি আমি হয়তো ফর এক্সাম্পল আমি বসে বসে মোবাইল দেখবো, হ্যাঁ, এটা আমার ইচ্ছা। যখনই আমার আম্মা বাবা আমার দরজার কাছাকাছি আসবে তখন জানি সাথে সাথে একটা বেল দেয়, তাহলে সাথে সাথে আমি মোবাইলটা কি করব, ঢুকায় রেখে আমি হচ্ছে পড়াশোনা করবো। তাইলে এখানে কি হচ্ছে, একটা ব্রেন লাগবে। ব্রেনটা কি, ব্রেনের মধ্যে এখানে একটা সেন্সর লাগবে। সেন্সরটা কি, আল্ট্রাসনিক সেন্সর অথবা আইআর সেন্সর, ইনফ্রারেড সেন্সর বা এরকম কিছু হতে পারে, যেটা কারোর আসার বা উপস্থিতিকে আসলে আইডেন্টিফাই করতে পারে। পিআইআর সেন্সরও হইতে পারে। যখনই একজন আসবে তখনই আমি কি বলছি আমাকে একটা সিগন্যাল দিবা, ট্যাউট করে একটা আওয়াজ করবা, টুট করে একটা আওয়াজ করে দিবা, তাহলে আমার একটা বাজার লাগবে বা একটা একটা সাউন্ড জেনারেটিং একটা ডিভাইস লাগবে। সো তাইলে কি হলো, আমি একটা মাঝখানে ব্রেন বসাইলাম, ওরা প্রোগ্রাম করে দিলাম, কেউ আসলে আমাকে জানাবা, ও হলো মাঝখানে। তাহলে কেউ আসলে এটা কিভাবে বুঝবো, এই সাইড আমার সেন্সর থাকলো, সেন্সর দেখতেছে যে আমার আম্মা বাবা কেউ গেটের কাছে আসে না। আর এদিকে একটা আমি বেল বসাই দিলাম যে টুট করে টাওয়ার্স হলো, যখনই কেউ কাছাকাছি আসবে বাজায় দিবে। সেও জানলো না, আমি সাথে সাথে আমার প্রবলেমও সলভ হলো, আমার মানে আমার কাজটাও হয়ে গেল। তো আমি একটা রোবট আমি তৈরি করলাম, আমি একটা রোবট বানাই, আমি আমার প্রবলেমটা সলভ করে ফেললাম। এখন এই যে আমি আপনাকে যে কথাটা বললাম যে তুমি সেন্সর দেখে বাজাবা, এটা তো ওকে আমি যদি লিখে না দিই, বুঝায় না দিই, ও করতে পারবে? করতে পারবে না। তাহলে কি করতে হবে, আমাকে প্রোগ্রাম করতে হবে, ওকে আসলে লিখে আমাকে বুঝাই দিতে হবে যে তুমি কিন্তু এই হইলে এই করবা। মেশিনের বোঝা আর আমাদের বোঝা, আমাদের ভাষার মধ্যে ডিফারেন্স আছে। চাইনিজ যারা একদম কোর চাইনিজ, যারা ইংলিশ বোঝে না, ওদের যেরকম চাইনিজ ল্যাঙ্গুয়েজ লাগে, রাশিয়ানদের যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ লাগে, রোবটের বা হচ্ছে প্রোগ্রামিং এই যে ডিভাইস গুলো আছে ওদের বোঝার জন্য আলাদা মেশিন ল্যাঙ্গুয়েজ লাগে। মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার নেটে সার্চ দিলে দেখবেন মেশিনের বোঝার মতো অসংখ্য ল্যাঙ্গুয়েজ আছে। একটা ইন্ডাস্ট্রিয়াল রোবটের ল্যাঙ্গুয়েজ একরকম, আরডুইনো বা হচ্ছে যে বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার বোঝার ল্যাঙ্গুয়েজ একরকম, কম্পিউটারে আপনাদের যে ওএস আছে সেটা বোঝার ল্যাঙ্গুয়েজ একরকম, মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝা মানে এই মেশিন আপনার পিসি যেভাবে বুঝবে আপনার একটা অ্যান্ড্রয়েড সিস্টেম সেভাবে বুঝবে না, দুইটাই মেশিন। সো এক একজনের বোঝার ল্যাঙ্গুয়েজ আলাদা। সো যাকে যেভাবে কাজ করে ওইভাবে প্রোগ্রামিং করতে হয়। এবং সবার শেষে হচ্ছে পরীক্ষা এবং ডিবাগিং করা। একটা জিনিস বানাই তো আমি ঠিকঠাক মতো কাজ করে না, আমরা ট্রায়াল এন্ড এররের মধ্যে যাই যে এভাবে কাজ করলে এই কাজটা আমি এক্সপেক্ট করি হবে। যদি না হয়, হয় আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে, আমার সেন্সরও নষ্ট হতে পারে, সেন্সর চেঞ্জ করতে হবে। অর্থাৎ যতক্ষণ আমাদের কাজ মানে পরিপূর্ণভাবে আমাদের এক্সপেক্টেড যেটা, এই যে প্রথম লাইনে বললাম পরিকল্পনা, যেটা সে পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ আমাদের কাজ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরীক্ষা এবং ডিবাগিং করতে থাকবো। ডিবাগিং ইজ এ ইংলিশ ওয়ার্ড। এটা প্রোগ্রামিং যারা করেন এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে ডিবাগ মানে হচ্ছে যে প্রোগ্রামে বাগ থাকে, প্রোগ্রামে কোনো ভুল থাকা বা কোনো ম্যাল ফাংশন করাকে বাগ বলে, বিওজি। এটাকে বাগটাকে সরায় দেওয়া বা পোকাটাকে সরায় দিতে এটাকে ডিবাগিং বলা হয়। এই কারণে দেখবেন যে প্রোগ্রামিং যে বিভিন্ন যে আইডি গুলো আছে বা ইন্টারপ্রেটার যেগুলো আছে যেগুলোতে প্রোগ্রামিং করা যায়, যেমন ভিজুয়াল সি বা সি শার্প বা হচ্ছে যে আরো অনেকগুলা যেগুলো আইডি আছে, সেগুলোতে দেখবেন যে ডিবাগিং একটা বাটন আছে। ডিবাগিং বাটনটার মধ্যে পাশে একটা পোকার সাইন আছে। তার মানে কি, ওই বাগ ডিবাগটা মানে হচ্ছে যে পোকা সরায় দিব। এখন বসে বসে প্রোগ্রামিং আমি ঠিক করবো, অথবা হয়তো কোনো সিনট্যাক্স বা কোনো ল্যাঙ্গুয়েজে ভুল হয়েছে সেগুলো আমরা কারেকশন করবো। আশা করি মোটামুটি আপনারা রোবটের যে পার্ট গুলো সেগুলো আপনারা বুঝতে পারছেন। আমাদের এই অলিম্পিয়াডের উদ্দেশ্য কি, রোবট সম্পর্কে আমরা সবাই জানি, বাট একটু ডিটেলসে জানা, দেখতে দেখতে জানা, এবং হচ্ছে যে একটা জিনিস হচ্ছে শিখে আসা। দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আপনারা হয়তো অনেক কিছু শুনবেন, পেপারে দেখবেন, অনলাইনে দেখবেন, ফেসবুকে দেখবেন, সেটা দেখা। আরেকটা হচ্ছে আপনারা কারিকুলামে পড়ে গেছেন, আপনারা আইসিটি অলিম্পিয়াডে ভালো করলে একটা সার্টিফিকেট পাবেন, তখন আপনি এটা আরেকজনকে বলতে পারবেন যে না আমি কিন্তু এই জায়গা থেকে শিখে আসছি, আইসিটি অলিম্পিয়াডে আমি একটা ভালো রেজাল্ট করে আসছি। তার মানে যে শুনবে সে অন্তত বুঝবে যে না আপনি একটা কারিকুলাম একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে গেছেন, এবং স্ট্রাকচার আপনি অ্যাটলিস্ট বেসিক কিছু জিনিস আপনি শিখে আসছেন। নাইলে কিন্তু সংখ্যা সবাই পারে, যে যে লোকটা জীবনও স্কুলে যায় না সেও কিন্তু টাকার হিসাব পারে। কারণ কি, 1 থেকে 10 সেও জানে, 1 থেকে 100 সেও জানে। কিন্তু তাকে কিন্তু আপনি যদি বলেন যে ঐকিক নিয়ম কি, সে কিন্তু বলতে পারবে না। সে কিন্তু জানে না ঐকিক নিয়ম, কিন্তু সে কিন্তু ইউজ করতেছে ঐকিক নিয়ম, বাট ঐকিক নিয়মটা কি সে জানে না। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মানে ইউজিং এবং হচ্ছে নলেজ। আপনি একটা জিনিস সব সারা জীবন কাজ করতে পারেন, বাট আপনি যখন জিনিসটা জানবেন তখন আপনি ওটার এক্সপার্ট হইতে পারবেন।
সো আমরা আসি রোবটের বাস্তব জীবনের প্রয়োগ। আমি অলরেডি বলে ফেলছি, এই যে গাড়ির কথা যেটা বললাম, গাড়িতে সবচেয়ে বেশি ইউজ হয়, আপনার হয়তো নেটে কমন কিছু জিনিস সার্চ দিলে এই ভিডিওগুলো সবচেয়ে বেশি আসবে বা ইনফরমেশন গুলো বেশি আসবে। আপনারা হয়তো অনেকে বোস্টন ডাইনামিক্স এর নাম শুনছেন, কারণ মানব ইতিহাসে প্রথম দিককার যে একটা মানে রোবট বলতে যে জিনিসটা আসছে, যে একটা হলুদ রঙের ডগ, কুকুরের মতো দেখতে, 4 পা আছে, দৌড়াইতে পারে। বোস্টন ডাইনামিক্স এই কারণে খুব জনপ্রিয়। রিসেন্ট টাইমে বোস্টন ডাইনামিক্স যদিও ইউএস একটা কোম্পানি ছিল, বাট এটাকে মানে হিউন্ডাই কিনে নিছে। গতকালকে একটা আমি সেশন, একটা ওয়েবিনার ছিল বোস্টন ডাইনামিক্স এর, আমি এটা নিয়ে আমি লিঙ্কডইনে একটু পরে পোস্ট দিতাম, বাট ওয়েল আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। বোস্টন ডাইনামিক্স রিসেন্টলি একটা রোবট আনছে, যে রোবটকে হচ্ছে যে ওরা মানে হিউম্যান রিপ্লেসেটর হিসেবে ওরা মানে প্ল্যান করতেছে। তার মানে পুরোপুরি রিপ্লেস করবে বিষয়টা তা না, মানে ও যেন এখন কি একটা, এই যে রোবটটা আপনার ডান সাইডে দেখেন শিল্পক্ষেত্রে, ও কিন্তু মুভ করতে পারে না, ওর একটা হাত আছে, বাট হাতটা একটা ফিক্স জায়গায় বসানো, হয়তো স্পেসিফিক কাজ করে, যে গাড়ির দরজাটা বসায়, গাড়ির গ্লাসটা বসায়, গাড়িটাকে হয়তো ধরে রং করায়, এরকম স্পেসিফিক কাজ। আবার এই সাইডে যে রোবট আছে, ওর কিন্তু দেখেন যে গৃহস্থালী কাজ করে, অর্থাৎ ঘর মুছতেছে, কাপ বা চায়ের পিরিচ বা প্লেট হয়তো এদিক সেদিক সরাইতে পারতেছে, কিন্তু ওর পক্ষে কিন্তু এই গাড়ি মুভ করানো সম্ভব না, কারণ ওর ভিতরে হয়তো ওই ক্যারেক্টারিস্টিক্সটা দেওয়াই হয় নাই। তো বোস্টন ডায়নামিক্স প্ল্যানিং ইজ সামথিং, যে ওর ভিতরে যেন সব কাজ করা থাকে, আমি এমন একটা রোবট বানাবো যাকে যে কোনো কাজে আমি চাইলে বসাতে পারি মানুষের মতো। আমি আজকে মানুষ, আমি কি, আমি চাইলে আজকে ফ্যাক্টরি থেকে কাজ করতে পারি না, যদি আমাকে শেখায় দেওয়া হয়। আমি কিন্তু ঘরের কাজও করি, আমি হেঁটে হেঁটে ব্যাংকে যাচ্ছি, আমি হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি, আমি আপনাদের সাথে কথা বলতেছি, ট্রেনিং দিচ্ছি। সো এরকম একটা রোবট, যে রোবটও এরকম অফিসে যাবে, কাজ করবে, আবার তাকে প্রোগ্রাম করা হয়েছে যে সন্ধ্যা 7:30টার সময় এসে তুমি ট্রেনিং দিবা, ও আসবে, বসবে, ল্যাপটপ খুলবে, ট্রেনিং দেওয়া শুরু করবে। এইরকম মাল্টি ডাইমেনশনাল এবং খুব মানে ফ্লুয়েন্ট, এক্সট্রাঅর্ডিনারি সামথিং তারা একটা তৈরি করার ট্রাই করতেছে। সো রোবটের কিন্তু এখন অনেক আগে গেছে। আমাদের বাংলাদেশে আনফরচুনেটলি এটা খুব বেশি দেখার সুযোগ হয় না, কারণ আমাদের মানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে হয়তো প্রয়োজন পড়ে না আমাদের, যেহেতু অনেক মানুষ থাকে। বাট বাইরের দেশে, সব দেশে তো এত মানুষ নাই, সেসব দেশে এই রোবট গুলো আসলে খুব বেশি কাজে লাগে, এবং তারা এই জিনিসগুলো খুব বেশি ডেপ্লয় করে তাদের গ্রোথের জন্য। তো শিল্পক্ষেত্র, স্বাস্থ্যসেবা, গৃহস্থালির বাইরেও আর অনেক কাজে আমাদের রোবটকে আমরা ইউজ করি। আন্ডার ওয়াটার ডিপ সি ট্রেজারিং এর জন্য আমরা রোবট ইউজ করি, যে সমুদ্রের অনেক গভীরে 100-200 কিলোমিটার নিচে কি আছে আমি দেখতে চাই, মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে কি আছে আমি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা রোবট এরকম ইউজ করে থাকি। সো রোবট নিয়ে আমাকে যতটুকু দেওয়া হয়েছে এর মধ্যে এতটুকুই আছে। সো আশা করি রোবট কি, একটা রোবটকে রোবট হইতে হইলে তার কি কি জিনিস প্রয়োজন, যে 3টা জিনিস, অ্যাকচুয়েটর, সেন্সর এবং হচ্ছে যে তার ব্রেন, কোথায় কোথায় ইউজ করতে পারি, রোবট তৈরি যদি আমি করতে চাই কি কি ধাপ আমাকে ফলো করতে হবে, কোনটার পর কোনটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এগুলোর আমি আমি যে আপনাদের যে ডিটেলড কারিকুলামটা দেখলাম, এটার মধ্যে দেখলাম যে বেশ ভালোই লেখা আছে। যদি আপনারা ওইগুলো ফলো করেন, আই গেস আপনাদের অনেক বেসিক ইনফরমেশন আপনাদের জানা হয়ে যাবে। বিয়ন্ড দ্যাট আপনারা যদি একটু অনলাইন সার্চও করেন, হয়তো আপনারা আরো ডিটেলস কিছু জানতে পারবেন। সো কামিং টু দ্য নেক্সট, মেশিন লার্নিং। আমি মেশিন লার্নিং এ আসার আগে আমি কুইক কিছু কোয়েশ্চেন আমি নিতে চাই, একটা বা দুইটা যদি থেকে থাকে, না হলে আমি হয়তো যাওয়ার পরে সবার লাস্টেই যাব। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, সো আমি মডারেটর যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করছি, এর মধ্যে কি চ্যাট বক্সে কোনো প্রশ্ন কি আসছে, বা কেউ কি কোনো জি প্রশ্ন ভাইয়া। করতে চায়? জি, বলেন প্লিজ। জি ভাই, একজন জাস্ট জিজ্ঞেস করছে হোয়াট ইজ আইডিই। সরি, আইডিই? জি ভাইয়া। আইডিই, আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আপনারা হয়তো অনেকে আরডুইনোর নাম শুনছেন। আরডুইনো যে একটা বোর্ড, আমি যেরকম একটা গেঞ্জি পরেছি জিআরসি, আমি জিআরসি বোর্ড আমরা তৈরি করি, জিআরসি বোর্ড বাংলাদেশে, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। সো জিআরসি বোর্ড বা আরডুইনো বা রাসবেরি পাই তো অনেকে শুনছেন। সো এগুলাকে প্রোগ্রাম যখন করতে হয়, একটা এনভায়রনমেন্টে প্রোগ্রাম করতে হয়, রাইট? এখন মনে করেন যে সামহাও আপনি ছাদের থেকে উল্টা হয়ে ঝুলতেছেন, সামহাও ধরে নেন কোন একটা কারণে আপনার মনে হয়েছে আপনি ছাদের থেকে উল্টা হয়ে ঝুলতেছেন দড়ি দিয়ে। ওই সময় যদি আপনাকে আহ শেখানো হয় যে আসেন আমরা প্রোগ্রামিং শিখি, আপনি কি সিচুয়েশনে আছেন এখন? আপনি তো নাই। সো বেসিক্যালি আপনি যখন ওই প্রোগ্রামিংকে শিখাবেন, একটা ডিভাইসকে যখন প্রোগ্রাম করবেন, বা সে আপনি মোবাইলের প্রোগ্রাম করবেন, অ্যান্ড্রয়েড প্রোগ্রামার আপনি, তো তাকে একটা এনভায়রনমেন্ট আগে তৈরি করে নিতে, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হয়, যে এনভায়রনমেন্টে
পাইলে এই মেশিনটা বোঝে, অথবা সে আরডুইনো বা যে কোনো মানে একটা ইন্টেলিজেন্স সিস্টেম সে বুঝে যে হ্যাঁ, এখন যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, এখন আমাকে কিছু বলা হবে, আমাকে এখন কিছু শেখানো হবে। সো আইডি ইজ জাস্ট এ সফটওয়্যার। এটা ধরেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এরকম একটা সফটওয়্যার ধরেন। ওই সফটওয়্যারটা হচ্ছে যখন আপনি ওপেন করবেন, একটা এনভায়রনমেন্ট বা একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড ক্রিয়েট করলে কি হয়, আমি লেখার জন্য একটা ওপেন হয়, একটা বক্স ওপেন হয়, সাদা জায়গা আছে। এখন আমি এখানে টাইপ করি, টাইপ করার পর আমি আইদার প্রিন্ট করতে পারি, সেভ করতে পারি, মেল করতে পারি, আমি পিডিএফ বানাইতে পারি, এনিথিং করতে পারি। সো আইডি এটা হচ্ছে প্রোগ্রামিং এর জন্য একটা এনভায়রনমেন্ট, একটা সফটওয়্যার। যেরকম আরডুইনোর আইডি আছে আরডুইনো চালাইতে হলে, ভিএস কোড আছে, তারপরে হচ্ছে যে প্রোগ্রামিং এর জন্য আপনার আর আছে, যারা ডাটা সায়েন্স নিয়ে কাজ করেন আর আছে। আবার অনেকে হচ্ছে যে গুগল আর্থ ইঞ্জিন নিয়ে কাজ করেন, তাদের জন্য জিই আপনার এনভায়রনমেন্ট আছে। এইগুলো আর কি, অর্থাৎ যেখানে আমি প্রোগ্রামিং করি, বসে বসে টাইপ করি, মেশিনকে শিখাই, ওইটাই হচ্ছে আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আর কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া আরেকটা কোয়েশ্চেন ছিল যে সেন্সর কিভাবে কাজ করে। সরি, বুঝি নাই। সেন্সর কিভাবে কাজ করে? ওকে, ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন। সেন্সর কিভাবে কাজ করে, ইটস মানে এটা নিয়ে বলতে গেলে আমি একটা ক্লাস নিতে পারবো, কারণ আমি দুইটা ভার্সিটিতে আমি অ্যাডজাঙ্ক এক্সপার্ট লেকচারার হিসেবে ক্লাস নিই। এই রোবোটিক্স এর উপরই ক্লাস নিই, জাহাঙ্গীরনগর এবং ইউনিভার্সিটি অফ স্কলার্সে। সেন্সর বেসিক্যালি হচ্ছে ওটার ভিতরেও আপনার একটা চিপ থাকে। আমরা যেরকম একটা চিপ, মাইক্রো কন্ট্রোলার চিপ বলেন, ওরকম একটা চিপ থাকে। এবং এটার ভিতরে বেশ কিছু আপনার আইটেম থাকে, যেগুলো আসলে আপনার যেটাকে যে সেন্সর, মনে করেন টেম্পারেচার, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝে তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। মনে করেন এই টেম্পারেচার যে সেন্সর, সেন্সরের ভিতরে একটা চিপ আছে। কিন্তু আপনি যদি কখনো দেখার সুযোগ হয়ে থাকে, আপনি নেটে সার্চ দিবেন, DHT11 সবচেয়ে কমন রোবোটিক্স এর ক্ষেত্রে বাংলাদেশে, DHT11 অথবা DHT22। ডিএইচটি মিনস ডিজিটাল হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার, ডিএইচটি। DHT11 বা 22 ছবিটা যদি আপনারা একবার একটু দেখেন, আমি আনফরচুনেটলি এখন দেখাইতে পারতেছি না, আমি যদি সুযোগ হয় আমি পরে তুমি এই স্ক্রিন ক্লোজ করে দেখাবো। ওটার ভিতরে একটা চিপ থাকে। ওই চিপটা কি করে, ও ডিজিটালি বেশ কিছু ডিফারেন্স, মানে আমাদের হিউম্যান ওয়ার্ল্ড বা রিয়েল ওয়ার্ল্ডের বেশ কিছু ডিফারেন্সকে ও সেন্স করতে পারে। কিভাবে? আমরা কি জানি, এই যে আমরা চিপ বলতেছি, মাইক্রো কন্ট্রোলার বলতেছি, বা এই যে আধুনিক এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যত পার্ট বলতেছি, সবকিছু নির্ভর করতেছে আসলে কিসের উপরে? চিপের উপরে। সেমিকন্ডাক্টর, আপনারা তো সেমিকন্ডাক্টর নিয়ে আপনার অনেক লেখাপড়া দেখবেন যে এখন সেমিকন্ডাক্টর নিয়ে পৃথিবীব্যাপী যুদ্ধ চলতেছে। তাইওয়ান পৃথিবীর টোটাল সেমিকন্ডাক্টরের একটা মেজর পার্সেন্টেজ, আমি যদি ভুল না করি 70% ও সাপ্লাই দিতে পারে এককভাবে একটা দেশ, তাইওয়ানের TSMC। তাইওয়ানকে যেন চায়না দখল করতে না পারে, এই কারণে আমেরিকা যুদ্ধ রণতরী সবসময় তাইওয়ানের সামনে একটা বসায় রাখে। মানে এটা কি পরিমাণ সেন্সিটিভ একটা জিনিস, কারণ সেমিকন্ডাক্টর ইটস দ্য বেস অফ অল দিস থিং। এই যে মেশিন লার্নিং বলি, এআই বলি, রোবোটিক্স বলি, 3D প্রিন্টিং বলি, AR বলি, অগমেন্টেড রিয়েলিটি বলি, ভার্চুয়াল রিয়েলিটি বলি, এভরিথিং ইজ সেমিকন্ডাক্টর, অর্থাৎ চিপ। এই চিপের মধ্যে চিপগুলো তৈরি হয় কি দিয়ে? বিভিন্ন আমরা পড়ছি না যে ওই যে এনপি, তারপরে হচ্ছে যে মানে ওই যে এটাকে কি বলে, ডোপিং করা, এন ডোপিং, পি ডোপিং, অর্থাৎ এটার মধ্যে বিভিন্ন হচ্ছে যে সিলিকন, জার্মেনিয়াম দিয়ে আমরা হচ্ছে যে এই সেমি কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস, সেমি কন্ডাক্টর আমরা তৈরি করি। এই যে ম্যাটেরিয়ালস গুলো থাকে, সিলিকন থাকতে পারে, জার্মেনিয়াম থাকতে পারে, আর্সেনাইড থাকতে পারে, বিভিন্ন টাইপের, এখন অনেক টেকনোলজি আছে, গ্রাফিনস আসছে। সো এই টেকনোলজি গুলো দিয়ে যে আমাদের যে চিপ গুলো আছে, ওই চিপ গুলো হচ্ছে ডিফারেন্স মানে সে সেন্স করতে পারে। সে চিপ আছে, চিপের মধ্যে ওকে বলা হয়েছে যে তুমি মাইক্রো কন্ট্রোলার, ওর পিছনে একটা ছোট্ট আরেকটা চিপ বা সেন্সরের মতো জিনিস বসানো আছে, যাকে বলা হয়েছে তুমি এখন যেটা ফিল করতেছো এইটা মানে হলো 24 ডিগ্রি, তুমি শিখানো। ও শিখলো, বলছে এবার যদি এই 24 থাকার জন্য তোমার ভিতরে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলা থেকে যদি সিচুয়েশন যদি বাড়তে থাকে, তাহলে তুমি আমাকে বলবা যে আমার টেম্পারেচার বাড়ছে। আর যদি এর থেকে কমতে থাকে, তাহলে তুমি বলবো আমার টেম্পারেচার কমছে। আমি যদি আরেকটু সহজ করে বলি, যে আমাকে বলা, আমার যখন শীত করতেছে নাকি আমার গরম লাগতেছে, আমি বুঝি কিভাবে? আমি সবসময় সাধারণ স্বাভাবিক বাংলাদেশের টেম্পারেচার কত,
সে 25 থেকে 30-এর মধ্যে আপ ডাউন করে, যখনই 35-36 হয় আমি অতিরিক্ত গরম ফিল করি, যখনই 18-19-এ নামে আমি 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 হচ্ছে যে ঠান্ডা ফিল করি। তার মানে আমার শরীরে একটা বেসিক একটা বেস দেওয়া আছে। এই বেস থেকে যখনই আমার ক্যারেক্টারিস্টিক্স, যখন গরম আসে আমি তখন কি হয়, আমি ঘামি, সোয়েটিং হয়, আমার অস্বস্তি লাগে, এটা থেকে আমি ফিল করি। সেন্সর মানে ওই সেন্সর গুলার ভিতরেও আপনার যে চিপ গুলা থাকে, সেই চিপের মধ্যেও এরকম তার ভিতরে বেশ কিছু সেমিকন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস আছে, যার ক্যারেক্টারিস্টিক্স গুলা টেম্পারেচারের, সেন্সরের জন্য টেম্পারেচার উপর বেস করে তার ক্যারেক্টারিস্টিক্স গুলো আপ ডাউন হয়, সেভাবে সে বুঝতে পারে এবং সেই অনুযায়ী সে সিগন্যাল দেয় যে হ্যাঁ তোমার টেম্পারেচার বেড়ে গেছে বা কমছে। এরকম লাইট সেন্সরের ক্ষেত্রে লাইট সেন্সিটিভিটির উপর বেস করে তার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। মোশনের জন্য মোশন, একটা সামনের অবজেক্টের মোশনের উপর নির্ভর করে তার ভিতরে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। সো বেসিক্যালি ভিতরে ওই ঘুরে ফিরে সিলিকন আর জার্মেনিয়াম বা এই টাইপের যে জিনিসগুলো আছে সেমিকন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস, তাদের ক্যারেক্টারিস্টিক্স আপ বা ডাউন এটা সে বুঝে। এখন এইটা মানে কি লাইট বাড়তেছে না কমতেছে, মোশন বাড়তেছে না কমতেছে, টেম্পারেচার বাড়তেছে না কমতেছে, সাউন্ড বাড়তেছে না কমতেছে, এটা আসলে ওই যে পিছনে একটা ছোট চিপ থাকে, ওই চিপটা আসলে ডিফাইন করে দেয় যে হ্যাঁ এটা হলে তুমি এই বলবা। দ্যাট ইজ মানে ওইভাবে ওকে প্রোগ্রাম করে দেওয়া হয়। সো ওইটার উপর বেস করে আমরা তখন প্রোগ্রামিং করি যে হ্যাঁ সেন্সরে যদি এরকম এরকম চেঞ্জ হয় এবং সে সেন্সর যদি আমাকে এরকম এরকম সিগন্যাল দেয়, তাহলে আমি এভাবে এভাবে এই প্রোগ্রামটা সাজাবো বা এভাবে আমি কাজ করবো। তো আশা করি, আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা, যদি একটু কমেন্ট করে দিলে আমাদের হয়তো যারা মডারেটরস বলতে পারবে। আর যদি তারপরও কোশ্চেন থাকে, আমি হয়তো এই মেশিন লার্নিং সেশনটা অল্প কিছুটাই আছে, আমি শেষ করে হয়তো আমি পরে প্রশ্নগুলো নিব। এর মধ্যে কি আর কোনো প্রশ্ন আছে? মডারেটর যারা আছেন একটু বলেন, না জি থাকলে আমি ভাইয়া, আরো আরো আচ্ছা কিছু কোয়েশ্চেন করেছে। আর একটা প্রশ্ন নেই, আম, তারপরে এগুলো আমি পরে বলতেছি। আর একটা জাস্ট লাস্ট কোশ্চেনটা নেই, মানে আচ্ছা এখন একটা ঠিক বলেন, আছে। পরেরগুলো আমি অবশ্যই অ্যান্সার দিব, বাট আমি মেশিন লার্নিং সেশনটা শেষ করার পরে বলবো। আচ্ছা, একজন ভাইয়া জানতে চাইছে ভিএস কোড সম্পর্কে। কি ভিএস কোড সম্পর্কে? এন্ড কার্সার। ভিএস কোড এন্ড কার্সার। ভিএস কোড, আচ্ছা ভিএস কোড, আচ্ছা আরেকটা কি? কার্সার। বানান কি? CURSOR। PURSOR? আমি এটা বুঝতেছি না আসলে। ভিএস কোড হচ্ছে একটা আইডির মতো, ওটাতে প্রোগ্রাম করা যায় আর কি। আমি পিসিতে আছে, আমি তো দেখাইতে পারবো, যেটার মধ্যে আমরা এখন ভিএস কোড আমরা প্রোগ্রাম করতে পারি। আমি জানি না, আমি তাহলে আমি সেশনটা আমি এই লেকচারটা শেষ করে আমি একটু দেখে নিবো আর কি, আমি তো বুঝতে পারতেছি না। ভিএস কোড হচ্ছে একটা আইডি বা একটা হচ্ছে যে প্রোগ্রাম লেখার একটা একটা প্ল্যাটফর্ম। ইটস এ সফটওয়্যার, ডেফিনেটলি ইটস এ সফটওয়্যার। মাইক্রোসফট ভিএস কোড আপনার সার্চ দিলে আপনারা হয়তো পেয়ে যাবেন। ভিএস কোড নামায় আপনারা হচ্ছে এটা তারপরে প্রোগ্রামিং করতে পারবেন। ভিএস কোড দিয়ে আপনি আরডুইনো প্রোগ্রাম করতে পারেন, ভিএস কোড দিয়ে আপনি ওয়েবসাইট বানাইতে পারেন, আপনি ভিএস কোড দিয়ে আপনি পাইথন পাইথন প্রোগ্রামিং করতে পারেন, ভিএস কোড দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। ইটস অ্যান ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, ওইখানে আপনি চাইলে কোড করতে পারেন। আর আরেকটা যে পার্ট আছে, এটা আমি তাহলে হচ্ছে সেশনটা শেষ করে আমি দেখে আমি অ্যান্সারটা দিচ্ছি। আমি এখন এই মুহূর্তে ঠিক আমি বুঝতে পারতেছি না, আমি তখন দেখে আমি বলবো। সো আশা করি এরপরও যদি আমি যে 3টা কোশ্চেন অ্যান্সার দিলাম, এর মধ্যে যদি কোনো মানে কম্পারেটিভলি পরে কোনো আরো যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা চাইলে আপনার চ্যাট বক্সে দিয়ে রাখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আমাদের যতক্ষণ সময় অ্যালাউ করে। সো মেশিন লার্নিং এ আসি। মেশিন লার্নিং সম্পর্কে আমি অলরেডি বলে ফেলছি যে বিভিন্ন ডেটা থাকে, সে ডেটার উপর বেস করে আমি যদি একটা কম্পিউটার বা একটা সিস্টেম বলতে পারি, একটা সিস্টেমকে বা একটা 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 প্ল্যাটফর্মকে আমি শিখাইতে চাই, আমি তাকে শিখাই দিব যে তুমি এভাবে এভাবে এইটা হইলে এই হবে, তুমি এই জিনিসটা শিখে থাকো। যেরকম আমি বলতেছি যে মেশিন লার্নিং এর অ্যান্সার আরো অনেকগুলো, আপনাদের এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আমি একটা রিয়েল টাইম মেশিন লার্নিং এর একটা এক্সাম্পল দিতে চাচ্ছি। সেটা হচ্ছে রিসেন্ট টাইমে দেখবেন বাংলা মোটর অথবা হচ্ছে যে গুলশানে ট্রাফিক লাইট বসানো হয়েছে, হয়তো অনেকের খেয়াল করছে। সো ওইগুলোর ভিতরে ওইগুলো এখন যেটা আছে যে আপনার ফিক্সড টাইমিং করা থাকে, যে এই সাইডে 60 সেকেন্ড লাল হয়ে থাকলো, আরেক সাইডে 60 সেকেন্ডের জন্য আপনার সবুজ হলো, সো গাড়ি যাচ্ছে। লাল হয়ে থাকলে ওখানে গাড়িটা বন্ধ থাকতেছে, এরকম। এগুলো একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে তাকে এমন ভাবে বলা হয়েছে যে এখানে দেখবেন প্রত্যেকটা ওই ট্রাফিক লাইটের উপর একটা করে ক্যামেরা আছে। সো ক্যামেরা গুলা অনেক সময় আপনার ডাটা আপনার এগুলো সব সেন্স করতেছে, যে ওই ক্যামেরা গুলো আপনার ইমেজ প্রসেসিং এর মাধ্যমে বুঝে যে ওইখানে আসলে কি পরিমাণ গাড়ি ওইখানে আছে। সো ওইখানে গাড়ি কাউন্টও করতে পারে কিন্তু।
আপনারা অনলাইনে সার্চ দিলে দেখবেন একটা বাংলাদেশে অনেক স্টার্ট আপ আছে যারা অলরেডি এটা সাকসেসফুলি করতেছে। আমি কয়েকটার নাম আমি বলতেও চাই ইনফ্যাক্ট, যেমন সিগমাইন্ড আছে, SIGMIND, সিগমাইন্ড AI, ওরা এটা নিয়ে ফ্যান্টাস্টিক কাজ করছে। তারপর আরো একটা কোম্পানি আছে জি দিয়ে, নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, বাট ওরা এই কাজটা করে, ওরা ক্যামেরাটা দেখে। সো এই সিস্টেমটা এখন ওরা এটা যদি ইমপ্লিমেন্ট করে নেয়, দে হ্যাভ দ্য ক্যাপাসিটি যে আমি যে এই রোডটাতে, যে গুলশান 1 থেকে গুলশান 2 রোডটাকে যে আমি সাধারণত যে 60 সেকেন্ড করে আটকে রাখি, তাতে এখানে লাইন দেখা যায় যে প্রায় 1-150 গাড়ি জমে যায়। কিন্তু আরেকটা জায়গায় আছে ওখানে 60 সেকেন্ড আমি আটকে রাখলেও দেখা যায় গাড়ি 50টার বেশি হয় না। সো তাইলে কি হবে, ও আস্তে আস্তে নিজেকে শিখবে, শেখার পরে দেখবে যে হ্যাভারেজে যদি সবসময় এই লাইনটা যদি বেশি হয়ে যায়, তখন সে কি করবে, ওকে 60 সেকেন্ড আটকানোর বদলে আস্তে আস্তে কমে এটা 40 সেকেন্ডে নামায় দিবে, কারণ এই লাইনটাতে সবসময় প্রেশার বেশি থাকে। সো ট্রাফিকটা কি হবে, নিজে নিজে শিখবে যে কোন জায়গাতে গাড়ির প্রেশার বেশি। আবার যদি এরকম হয়, ওকে শিখায় দেওয়া হইলো, যদি তুমি সিস্টেমের মধ্যে দেখো যে কোনো ভিআইপি মুভমেন্ট আসছে, ভিআইপি মুভমেন্ট আসলে তুমি চেষ্টা করো ওই জায়গাতে সরাসরি সবগুলো লাইট সবুজ করে দিবা, ওই লাইনটা যেন সবুজ হবে, বাকি জায়গাগুলোতে তুমি অটোমেটিক রেড করবা, যেটা এখন ম্যানুয়ালি আমাদের ট্রাফিক ভাইরা করেন। সো মেশিন লার্নিং এ কি হলো, এই সিস্টেমটা দেখেন, ট্রাফিক সিস্টেম কিন্তু অলরেডি আছে, কিন্তু এটার মধ্যে যদি আপনি মেশিন লার্নিং এই টুলটা বা এই টেকনোলজিটা আপনি ইউজ করেন, আপনি কিন্তু অটোমেটিক এখানে অনেকগুলো প্রবলেম আপনি সলভ হয়ে যায়। এখানে কিন্তু আমার কোনো ডিসিশন নিতে হলো না, কাউকে ঘন্টার পর ঘন্টার মনিটর দিয়ে বসে দেখতে হবে না, এখানে তো অনেক গাড়ি হয়ে গেছে, এটা জলদি ছাড়ো, এটা তো গাড়ি না, এটা ক্যান ছাড়া রাখছো, এটা লাল করো, ও কিন্তু এটা করবে না। তো বেসিক্যালি মেশিনটাই কিন্তু এই সিস্টেমে কাজ করবে, অর্থাৎ আমি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমি হচ্ছে মেশিনকে শেখাবো। মেশিন লার্নিং আর এআই যেহেতু আমি আসলে, এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কোনটা আগে, মুরগি আগে না ডিম আগে, মেশিন লার্নিং আগে না এআই আগে, এটা অনেকের খুব কমন একটা কোয়েশ্চেন। তো এটার অ্যান্সার হচ্ছে যে এআই সবার আগে। আগে হচ্ছে ডেটা, ডেটা থেকে আসলে ইনফরমেশন, নলেজ, এগুলো সবকিছু আগে হচ্ছে ডেটা, তারপর হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে যে জিনিসগুলো পাই আমি, যে জিনিসগুলো তৈরি হয়, সেগুলো দিয়ে করি আমি মেশিন লার্নিং। অর্থাৎ আমি মেশিনকে লার্ন করে একটা সেই ডেটা গুলার উপর, মানে সিনক্রোনাইজ ডেটার উপরে বেস করে আমি মেশিনকে আমি লার্ন করাই। মেশিন লার্নিং এর পরেও একটা জিনিস আছে, আপনারা হয়তো একটু জেনে রাখেন, জাস্ট আজকে হয়তো এই টপিকসটাই আপনাদের নাই, ওটা হচ্ছে ডিপ লার্নিং। আরো ডিটেলসে ডিপ লার্নিং করা। ডিপ লার্নিং মানে হচ্ছে যে একটা এক্সাম্পল দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ডিপ লার্নিং হচ্ছে সামথিং লাইক, আপনার ফেসবুকে হয়তো বা এখন হয়তো আপনারা দেখেন না, এই যে আমি আজকে এখন আপনাদের সাথে কথা বলতেছি না, কি মেশিন লার্নিং আর রোবট নিয়ে কথা বলতেছি না, আপনাদের আশেপাশে যদি কারোর মোবাইল ফোন থেকে থাকে এবং অ্যান্ড্রয়েড সিস্টেম হয়ে থাকে, মোস্ট প্রবাবলি আগামী 1 ঘন্টা থেকে 2 ঘন্টা অথবা আগামী একদিনের মধ্যে আপনি বিভিন্ন জায়গায় গুগল, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব, সব জায়গাতে মেশিন লার্নিং বা এআই রিলেটেড অ্যাডভার্টাইজ দেখতে থাকবেন। কারণ কি, ও শিখতেছে, ও কন্টিনিউয়াস শুনতেছে আমাকে, আমি কি করি না করি, আমার অ্যাক্টিভিটিস গুলো ট্র্যাক করতেছে, রাইট? ওই যে কুকিজ দেখেন না, কুকিজ সেটিংস আসে, কুকিজ মানে কি, ও সবসময় ট্র্যাক করতেছে, আমাকে শুনতেছে। শোনার পর ওকে ডিপ লার্নিং করা হয়েছে এমন ভাবে, ও মেশিন লার্নিং ও আরো বেশি শেখানো হয়েছে, মানে মেশিন লার্নিং এর আব্বা ওকে দিয়ে দেওয়া হয়েছে যে হ্যাঁ, এবার ওর মেশিনের উপরে মেশিন এমন শিখাইছে যে এবার ডিপ লার্নিং করে শেখ এই লোকটা আসলে কি চায়, ও ইউটিউবে কি দেখে, ও ফেসবুকে আসলে কোনটা দেখাও থামে। রিসেন্টলি মেটা, জাস্ট এই যে 1-2 দিন আগেই মেটা নতুন একটা অ্যালগোরিদম সে রিলিজ করছে, অ্যান্ড্রোমিডা, হয়তো অনেকে আপনারা জানেন, সার্চ দিয়ে একটু দেখলে পাবেন। অ্যান্ড্রোমিডা হচ্ছে মেশিন মানে ডিপ লার্নিং এর ওয়ান অফ দি স্টেট অফ দি আর্ট একটা এক্সাম্পল। ও খালি এখন, ও আগে ফেসবুকে আপনি কি দেখতেন, কি করতেন না করতেন, এটাই খালি না, ও এখন কোনটা দেখতে দেখতে আপনি স্ক্রল থামায় ফেলেন, থামায় কোনটার মধ্যে আপনি বেশি সময় দিচ্ছেন এটা পর্যন্ত ট্র্যাক করে। আপনি হচ্ছে যে কোন সময়টা আসলে আপনি কোনগুলা দেখে আপনি হচ্ছে যে মেসেঞ্জারে গিয়ে আপনি ওনাকে নক দেন, আর অথবা কোনটা দেখে আপনি মেসেঞ্জারে যান না, কোন জিনিসটা দেখে আপনি দ্রুত স্ক্রল করে চলে যান, এ প্রত্যেকটা জিনিসও আরো ভালো করেও শেখা, ওকে প্যাটার্ন শেখায় দিচ্ছে আর কি। মেশিন লার্নিং, ডিপ লার্নিং যাই বলি না কেন, ইটস প্যাটার্ন। ওকে প্যাটার্ন শিখাই দিচ্ছে যে ওই এরকম এরকম করলে তুমি এরকম এরকম মানে ডিসিশন তুমি নিবা। মেশিন লার্নিং বা ডিপ লার্নিং দিয়ে হয়তো কোনো প্র্যাকটিক্যাল লাইফে কোনো হাত পা নড়াচড়া হবে না, বাট মেশিনের ভিতরে অনেক খেলাধুলা হবে, যেগুলো আপনি হয়তো ফিল করতে পারবেন যে হ্যাঁ, এটা তো অটোমেটিক, এটা হইতেছে, এটা হইলো কেমনে, আরে ওকে এভাবে শেখানো হয়েছে বা মেশিন বা ডিপ লার্নিং এর মাধ্যমে। সো ফার্স্টে এআই, ডেটা ফার্স্টে, সবার ফার্স্টে হচ্ছে ডেটা, ডেটা জেনারেট করতে হবে। পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে দামি জিনিস কি, তেল না, গোল্ড না, কিছু না, ইনফরমেশন বা ডেটা। সো ডেটার ক্ষমতা যার হাতে, তার হাতে সবকিছু আছে। সো ডেটা, এরপর ওখান থেকে এআই, এরপর মেশিন লার্নিং, এরপর হচ্ছে ডিপ লার্নিং। সো মেশিন লার্নিং কিভাবে কাজ করে আমি অলরেডি বলে ফেলছি, জাস্ট আমি সংক্ষেপে একটু বলে যাই। সেটা হচ্ছে ফার্স্টে ডেটা সংগ্রহ করে, এখন অলরেডি 8টা 27 বাজে, আমাকে আর হয়তো 10 মিনিট আমাকে শেষ করতে হবে।
সো ডেটা কালেক্টিং করবে, ডেটাকে প্রসেস করবে। সব ডেটাই দরকার না, অনেক জায়গায় নয়েজ থাকে। যেমন কথা বলতেছি বলতেছি আপনাদের কথা বলতে বলতে হয়তো কিছু জায়গায় আমি গল্প করলাম, সেটা ঠিক আছে, সেটা হয়তো আপনাদের বোঝার স্বার্থে। কিন্তু এখন কথা বলতে বলতে যদি বলি গতকালকে ভারত আর বাংলাদেশের যে ফুটবল খেলাটা হয়েছে এর মধ্যে গোলটা এমনি না দিয়ে অমনি দিলেও পারতো, দ্যাট ইজ নয়েজ। ওটা হয়তো ইনফরমেশন কোনো অন্য কোনো জায়গার জন্য ইনফরমেশন হইতে পারে, আমাদের জন্য না। সো এরকম অনেক প্রচুর ইনফরমেশন আসে, এখান থেকে আসলে নয়েজ ক্যান্সেল করতে হয়, আজেরা জিনিস সরাই ফেলতে হয়, এবং প্রক্রিয়াজাত করে যেটা আমার দরকার সেটাকে আমি নিয়ে এরপরে আমি আসবো মডেল নির্বাচন। অনেকগুলো মডেল আছে, আমি দেখাবো 2-3টা মডেলের নাম দেখাবো। সো একটা মডেল তৈরি করতে হয়, একটা প্যাটার্ন বুঝাই দিতে হয় যে এই হইলো জিনিস। তোমার সামনে যদি প্লেটে ভাত থাকে, তুমি আগে ভাত নিবা, তারপর তরকারি দিয়া মাখাবা, মাখায় তুমি খাবা, খাওয়ার পরে হাত ধুবা। বেসিক্যালি এইভাবে আমাদের মডেলটা আমাদেরকে শেখানো হয়েছে। এখন এটা ভাতের জায়গায় যদি বিরিয়ানি হয় তাহলে কি জিনিসটা উল্টে যাবে, যে আগে আগে ভাত সহ ধুইতে যাবো, তারপর ওই যেখানে ধুইছো এখান থেকে বিরিয়ানি উঠে বিরিয়ানি বিষয়টা তা না। ভাতের জায়গায় খালি বিরিয়ানি আসছে, ওই জায়গায় মানে ফ্রাইড রাইস আসতে পারে, বাট মডেলটা হচ্ছে আমাকে শিখাই দিয়েছে কিভাবে কি করতে হবে। তারপর মডেলটা ট্রেন করা হয় ছোটবেলার থেকে, আগে আম্মা খাওয়াই দিত, এখন আমি নিজের হাতে খাই, এই তো। বাট খাওয়ার প্যাটার্নটা সেম থাকলো, বা বিভিন্নভাবে মডেলটা ট্রেন করলো। মডেল ইভালুয়েশন, এই মডেলটা ঠিক আছে কিনা। এখন কারোর ডায়াবেটিক্স, ওরে ওরে শেখানো হয়েছে যে সামনে মিষ্টি থাকলে ধরে আগে মিষ্টি খাবা। এখন এটা যদি সেই এই মডেল যদি ফলো করা শুরু করে, যার ডায়াবেটিক্স এখন 20-30 চলতেছে, তাহলে কিন্তু হবে না। তখন কিন্তু ওরা মডেল মূল্যায়ন করতে হবে, ইভালুয়েশন করে দেখতে হবে যে ভাই তুমি মডেল শিখছো যে মিষ্টি খাইতে হবে, কিন্তু তুমি এখন এটা এক্সিকিউট করা যাবে না, এটাকে কিছুক্ষণ আটকে রাখতে হবে বা এটাকে বাদ দিতে হবে। তুমি খাও, বাট এই জিনিসগুলো তুমি এক্সট্রাক্ট করে যাও। আমরা ডেটা সায়েন্সে মেশিন লার্নিং এই কাজটাই করি। মেশিন লার্নিং এ দেখাইছি যে তুমি এইটা হইলে এটা করবা। তুমি আমি এই জায়গাতে অ্যালার্ম দিয়ে রাখছি, যে মানে আমার ব্যাংকের ভল্টের মধ্যে আমি মেশিন সেট করে রাখছি যে যদি কোনো চোর ডাকাত আসে তুমি সাথে সাথে গুলি করা শুরু করবে, অ্যালার্ম বাজায় দিবা, এরকম শিখাইছে মনে করেন ধরেন। এখন ওরে বুঝাইতে হবে যেটা রাত্রেবেলা যখন কেউ থাকে না। এখন যদি দিনের বেলায় যদি ব্যাংকের ম্যানেজার আসে, ওরে দেখা যদি বলে যে না আমাকে পাইছে মানুষ আসলে এরা উড়াই দিতে হবে, বিষয়টা আসলে তা না। ওকে মডেলটা মূল্যায়ন করে বলে দিতে হবে যে না এটা কিন্তু দিনের বেলা, বা আমি যখন এরকম এই লোক থাকবে তুমি কাজটা করবে না। অনেক সময় দেখবেন যে ফেস রিকগনিশন অ্যাটেন্ডেন্স মেশিন থাকে অথবা অ্যাক্সেস কন্ট্রোল থাকে, সো ওকে মডেল দেখায় দেওয়া হয় একটা মানুষ সামনে আসলে তুমি গেটটা খুলে দিবা। এখন মানুষটা কোন মানুষ সেটা আমরা ইভালুয়েশনের মাধ্যমে তাকে শিখাই দিই। একটা হচ্ছে ভবিষ্যৎবাণী, প্রেডিকশন এবং মডেল উন্নয়ন। বেসিক্যালি এটা মেশিন নিজে নিজেই করতে পারে যদি তাকে ট্রেন করা হয়, অর্থাৎ সে আস্তে আস্তে শিখতে থাকে এবং সে নিজেকে গ্রো করতে থাকে। এই যে আপনারা চ্যাট জিপিটি দেখেন, চ্যাট জিপিটি তো অনেকেই আপনারা ইউজ করেন, দেখবেন আগে ছিল 3, এরপর আসছে 3.1, 4.1, এখন আসছে কি 5, 5.1, অনেক কিছু আসছে না। এগুলো কি আসলে, এই জিপিটি মডেল গুলো আসলে কি? জিপিটি মডেল আর কিছুই না। জিপিটি মডেল হচ্ছে ও যত পৃথিবীর থেকে যত ডাটা পাচ্ছে সে নিজে নিজে শিখতেছে, আরো গ্রো করতেছে। 2023 সালে আমি চ্যাট জিপিটি তে যখন জিজ্ঞেস করতাম, যাই হোক কোন একটা রাজনৈতিক নেতা সম্পর্কে জিজ্ঞেস করতাম, ওর সম্পর্কে যে কি কি বলতো, ধরেন ধরেন হচ্ছে যে সে কে মানে জর্জ ডব্লিউ বুশকে, এই জর্জ ডব্লিউ বুশ পৃথিবীর সবচেয়ে ভালো কবিতা, সে জীবন তরী, জল তরী এগুলি লিখছে, হাবিজ এগুলি সবকিছু বলতো, মানে কোনটার সাথে যে কারে কি ম্যাচ করতে হবে সে পারতো না। এখনকার দিনে কিন্তু অনেক ফাইন টিউন হয়ে গেছে, তাই না? মানে খুব প্রিসাইজ আনসার দিতে পারে, সে নিজে নিজে সে শিখতেছে, গ্রো করতেছে, প্রেডিক্ট করতে পারে। মডেল ইমপ্রুভমেন্ট হয়েছে, 5.1 আসছে, কয়েকদিন পরে 6.1 আসবে, ডিপসিক আসছে। তো বেসিক্যালি দোজ আর ইমপ্রুভমেন্ট অফ দ্য মডেল। মেশিন লার্নিং এর ধরন কি, যেটা আমি অলরেডি বলছি, সুপারভাইজড লেভেল যুক্ত, যেটা আমাদের স্কুলে শেখানো হয়। এই যে আপনাদের কারিকুলাম দিয়ে দিছি, ধৈরা ধৈরা বলতেছে এটা মানে এইভাবে শিখেন, এটা একটা লেভেল। এইটা শিখাইলাম মেশিনটা যে এটা কুকুর, এটা বিড়াল, এটা গাড়ি, এটা বাসা। তো এভাবে সে শিখে। অনেকে গুগল লেন্সও ইউজ করেন, তাই না? তো গুগল লেন্স যখন ধরেন, ও ইমেজ সার্চ দিয়ে বলে দেয় যে এটা মানে ও জানে কিভাবে? ওকে কেউ না কেউ শিখাইছে পিছনে। আপনাদের মতোই লোকজনরা শিখাইছেন, বা আমাদের মতো লোকজনরা আমরা যে সারাদিন যে ফ্রিতে ইউজ করি আমরা শিখাইতেছি। বিভিন্ন জায়গায় ট্যাগিং ট্যাগিং করি, গুগল ম্যাপে ছবি আপলোড করি, গুগলও শিখতেছে। সো বেসিক্যালি এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। আনসুপারভাইজ লার্নিং হচ্ছে ডেটার প্যাটার্ন দেখে নিজে বুঝে নেয়। বিড়াল, আমি যখন ওরা কুকুর আর বিড়াল শিখাইছি, এখন কুকুরের যে বা বিড়ালের থেকেও তো ছোট জিনিস আছে। এখন যে বিড়ালের বাচ্চা যে বিড়াল, এইটাকে আমি ওরা শিখাইছি, এটা তো আমি ওরা শিখাইনি। এখন বিড়ালের কি আছে, গোফ আছে নাকি, মানে ওর মানে লেজটা কিরকম, দেখতে কিরকম, এখন ওইটা দেখা যেন ও শিখতে পারে। ওইটা আমি না শিখেলেও ধরে নিছে ওটা কাছাকাছি, যেহেতু ওই যে পার্সেন্টেজ
কনফিডেন্স লেভেল। মেশিন লার্নিং এ যারা কাজ করবেন দেখবেন যে যখন এই প্রোগ্রামিং করবেন এই ওয়ার্ডটা আসে, কতটুকু কনফিডেন্স আপনার সিস্টেমটা। সেই কনফিডেন্স লেভেলের উপর বেস করে সে ডিসিশন নিতে থাকে যে হ্যাঁ এইটা মনে হয়, তুমি যদিও আমার শিখাও নাই, বাট এটা মনে হয় একটা বিড়ালি, অথবা এটা মনে হয় একটা কুকুর, বা এটা একটা গাড়ি, এরকম কিছু হইতে পারে। গাড়ির তো অনেক সাইজ, অনেক টাইপের গাড়ি হয় না? সেডান কার আছে, এসইউভি আছে, পিক আপ আছে, বাস আছে, ট্রাক আছে। সে বুঝে কিভাবে? তাকে কয়েকটা জিনিস শিখাই দিলে সে বুঝে না, হ্যাঁ চারটা চাকা আছে, সামনে তো লাইট আছে, একটা দরজা আছে, এটা মানে গাড়ি। তো এবার সে শিখে নেয়। আর রিইনফোর্সমেন্ট মানে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে শেখানো। অর্থাৎ মেশিন তখন আপনারা বলবে, এটা দেখায় একটা কুকুরের ছবি দেখায় বলবে এটা কি বিড়াল না কুকুর, আপনি বলেন কুকুর, ওকে, ও নিজে আপনাকে দেখায় ও নিজে নিজে শিখে নিতেছে। চ্যাট জিপিটি দেখবেন এই কাজটা করে। ও যখন একটা জিনিস আপনি সার্চ করেন, দেওয়ার পরে ও নিচে থামস আপ থামস ডাউন দেখায়, অর্থাৎ ও শিখতেছে, ও রিইনফোর্সমেন্ট করে শিখতেছে। ও আপনি যদি থামস ডাউন দেন তার মানে ও যে অ্যান্সার দেয় আপনি খুশি হন নাই, তার মানে ওইটার অ্যান্সার এটা না, ও বুঝে নিছে। ও তখন নিজে নিজে শেখার চেষ্টা করে, তাহলে এটা অন্য অ্যান্সার দেখাইতো। যখনই থামস আপ দিচ্ছেন বা আপনি, ও জিজ্ঞেস করে এটা কি আপনি, তুমি কি খুশি, তুমি কি হ্যাপি এটা নিয়ে, আপনি যখন বলেন ইয়েস, যেমন গুগল মিটে আপনি শেষ হলে পরে দেখবেন যে 5টা স্টার বা 4টা স্টার দেখানোর একটা একটা আসে, আপনি 5 স্টার, 3 স্টার, 4 স্টার, যখনই 5 এর নিচে দেন ও কারণ জানতে চায়। তার মানে কি রিইনফোর্স করে শিখে নিচ্ছে গুগল প্রবলেমটা কি ছিল, আপনি কি আমার সাউন্ড শুনেন নাই, ভিডিও দেখেন নাই, না কি করতে পারেন নাই। ও শিখে নিয়ে ও নিজেকে ইমপ্রুভ করে, ওর সিস্টেমে আপগ্রেডেশন আছে, তখন ওই যে অ্যাপে একটা আপডেটেশনের নোটিশ আসে যে এই গুগল থেকে আপডেট আসছে। তো বেসিক্যালি শিখে শিখে ও আছে আপনাকে আপনার সিস্টেমটাকে ইমপ্রুভ করে। সো কুইজ চলে আসছে একটা, আপনারা একটা কুইজের অ্যান্সারটা আপনারা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দেন সবাই সুন্দর মতো। সো প্রশ্নটা আমি বলি, একটা মডেলকে বিভিন্ন প্রাণী ছবি দেখিয়ে বিড়াল ও কুকুর চেনার জন্য প্রশিক্ষণ দেওয়া হলো। হ্যাঁ, যে মানে মডেল মানে কি? এই মডেল মানে ওই ইয়া না, আমাদের জয়া আর পরিমণি না। এই মডেল মানে হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর মডেল। এই মডেলকে আমি ট্রেন করেছি কোন একটা মডেলকে, যে এইটা বিড়াল এটা কুকুর, মনে করেন 200 ছবি দেখাইছি বিড়ালের, 200 ছবি কুকুর দেখায় বললাম এই 200টা হলো কুকুর, এই 200টা হলো বিড়াল। শেখানোর পরে আমি ওরা বললাম যে মানে প্রশিক্ষণ শেষে মডেল নতুন ছবিতে সঠিকভাবে চিহ্নিত করতে পারে যে এটা কুকুর না বিড়াল। অর্থাৎ আমি ওরা শেখানোর পর একটা ছবি দিলাম র্যান্ডমলি, দিয়ে বললাম বলো তো এটা কুকুর না বিড়াল, ও ঠিকঠাক বলতে পারে যে এটা বিড়াল। আবার যদি কুকুর হয় বললেন এটা কুকুর, যাই দেই না কেন। এই যে ও এখন শিখা ফেললো, আমি শেখানোর পর যে ও যে করতে পারলো, এই প্রক্রিয়াটাকে কি প্রক্রিয়া বলে বলেন তো? 10 সেকেন্ড সময় দিলাম। আনসুপারভাইজড নাকি সুপারভাইজড নাকি রিইনফোর্সমেন্ট নাকি সেমি সুপারভাইজড? যারা মডারেটর আছেন আপনারা মোটামুটি, এখানে আমি জানি না কতজন, 30-32 জন হয়তো থাকতে পারেন, মোটামুটি 20-25টা অ্যান্সার এরকম পেয়ে গেলেই আমাকে একটু বললেন, এবং কি কি অ্যান্সার আসছে একটু বললেন আমাকে। জি ভাইয়া। আমি একটা মডেলকে শিখাইছি কোনটা বিড়াল কোনটা কুকুর, এবং মডেলটা ট্রেনিং নিছে, নেওয়ার পরে আমি যখন ওরা জিজ্ঞেস করছি এবার বলো তো, ও ঠিকঠাক মতো বলতে পারে। এই যে আমি ওকে শেখানোর পর ও যখন ঠিকঠাক মতো বলতে পারতেছে, এটাকে কি বলে, কোন টাইপের লার্নিং বলে? ভাইয়া ম্যাক্সিমাম রেসপন্স আসতেছে বি তে। হুইচ ওয়ান? বি। বি, সুপারভাইজড। সুপারভাইজড এটাই ম্যাক্সিমাম অ্যান্সার? এতক্ষণ আমি এই শিখাইলাম? খুবই কম দেখেন তো এখন কি কয়েকজন আসতেছে। আছে যারা সি এ দিচ্ছে, খুবই কম, 2-3 জন সি বলতেছে। এখন কি আসতেছে আপনি বলতে থাকেন, মুখে এখন বলতে থাকেন। এখন এ আসতেছে, হ্যাঁ, 4-5 জন এ 6 জন ভাইয়া, 7 জন। এ একজন আবার বি, বি। বি, এ, বি। আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটু ট্রিক করলাম, আপনারা দেখেন আসলে মুভ করে বলছেন, আপনারা তো ঠিকই ছিলেন। আপনারা হচ্ছে যে এটা রাইট অ্যান্সার হচ্ছে বি, সুপারভাইজড লার্নিং। এটা আপনাদের জন্য আরেকটা লার্নিং। আমি বলা মাত্রই আপনারা চিন্তা করতে শেখেন। মেশিনকে কিন্তু আপনি এরকম কিছু একটা বললে মেশিন কিন্তু এভাবে কাজ করে না। মেশিন তখন যুক্তি দিয়ে বোঝার ট্রাই করে, উনি যেটা বলতেছে ওকে আমার ওই যে শুরুতে একটা গল্প বলছি না, যে একটা একটা ছেলে ওর ছোট ভাই বা বোনকে শিখেছে এটা মানে পা, পা দেখায় বলতেছে এটা মানে হাত, মাথা দেখায় বলতেছে এটা মানে কান। সো দেখালি হবে না, যুক্তি দিয়ে বোঝার ট্রাই করবে যে এটা আসলে কি। সো বেসিক্যালি দ্য রাইট অ্যান্সার ইজ সুপারভাইজ লার্নিং। যে আমি ওকে ওকে কি আমি ওকে ধরে ধরে সুপারভাইজ করছি, আমি টিচার আর মেশিনটা হচ্ছে আমার স্টুডেন্ট। আমি টিচার হিসেবে ওকে আমি শিখাইছি যে এটা বিড়াল এটা কুকুর। শেখানোর পর যখন আমি ওর পরীক্ষা নিছি,
পরীক্ষার ফার্স্ট টার্ম পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা ও বলতে পারছে যে হ্যাঁ এটা বিড়াল অথবা এটা কুকুর, অর্থাৎ আমি তাকে সুপারভাইজ করলাম। কিন্তু ওকে যদি আমি না শিখাইতাম, বিভিন্ন বাচ্চারা মা বাবাকে জিজ্ঞেস করে না আম্মু এটা কি, আব্বু এটা কি, দ্যাট ইজ কল্ড রিইনফোর্সমেন্ট লার্নিং। অর্থাৎ সে নিজে নিজে বিভিন্ন জিনিস শিখতেছে। ও হয়তো বৃষ্টি হইতেছে, সে জানালা খুলে দাঁড়ায় আছে, আমি বললাম যে না তুমি জানালা খুলে দাঁড়ায়ও না, তোমার ঠান্ডা লাগবে। সো ও ওইভাবে শিখলো যে একটা কিছু করে সে শিখলো যে এটা কি করা যাবে নাকি করা যাবে না। সো এটা রিইনফোর্সমেন্ট লার্নিং। আমি হয়তো নাই, কিন্তু আমার যে বাচ্চা আছে সে হয়তো দেখতেছে যে বৃষ্টি আসলে আমি জানালা লাগাই দিই, আমি কিন্তু তার সাথে কোনো কথা বলি নাই, সে শুধু দেখছে। বৃষ্টি আসলে সে এখন জানালা লাগায় দেয়, দ্যাট ইজ আনসুপারভাইজড লার্নিং। আমিও তাকে ধরে শিখাই নাই, সে দেখে দেখে বিভিন্ন ভাবে সাবকনশিয়াস মাইন্ডে শিখে নিছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সো মেশিন লার্নিং এর বাস্তব জীবনে একটা প্রয়োগ দেখায় স্পিচ রিকগনিশন বা ইমেজ রিকগনিশন। আপনারা হয়তো অনেকে গুগল ফটোজ ইউজ করেন, আমি জানি না আপনি ইউজ করেন কিনা। আমি গুগল ফটোজ ইউজ করি 2010 থেকে, 10 বা 11 থেকে মোস্ট প্রবাবলি। আমি জানি না, আমার কাছে 2010 এর লাস্ট ছবি আছে, আমি এখন ভার্সিটির লাস্ট কি থার্ড ইয়ারে বোধহয়। তো ওইখান থেকে আমাকে গুগল ফটোজ আমাকে দেখায় এটা কে, এটা কি তুমি না অমুক না তমুক না সমুক, এগুলি দেখায়। সে এখান থেকে দেখে এখন কিন্তু গুগল ফটোজ যারা ইউজ করেন প্রিটি মাচ শিওর যে আপনাকে কিন্তু ও আপনাকে অন দি ডে বা ইন দি ডে দেশে সে দেখাইতে থাকে এবং নাম ধরে দেখাইতে থাকে যে অমুক সমুক সমুক এরকম দেখাইতে থাকে। আপনারা তো অনেকে দেখছেন। সো বেসিক্যালি ও ইমেজকে রিকগনিশন করে, ওকে যখন শেখানো শুরু করেন ও বিভিন্ন প্যাটার্ন দেখে সে ইমেজকে রিকগনিশন করতে পারে। এরকম স্পিচকেও রিকগনিশন করা যায়। সো ইটস নট এ ম্যাটার অফ জোক অর মানে টাইম পাসের কোনো বিষয় না, এটা কিন্তু এখন রিয়েল লাইফ অনেক জায়গাতে ব্যবহার করা হচ্ছে। মেশিন লার্নিং মানে শিখলে যে আপনি কি করবেন এই প্রশ্নের উত্তর আমি আশা করি যে আপনাদের অনেকেরই দূর হয়ে গেছে, যেটা শিখে কি করতে পারে। এটা এখন অনেক কিছু হচ্ছে। এখন এই যুগে মানে পৃথিবীতে, বাংলাদেশের কথা বাদই দেন, পৃথিবীতে এখন স্পিচ রিকগনিশন ইমেজ রিকগনিশন কতগুলা স্টার্ট আপ ফান্ডিং পাচ্ছে, এটা দেখলে আপনারা হয়তো দেখতে পারবেন। সো বেসিক্যালি আমি একটু শেষ করতেছি যে মানুষের কথাকে টেক্সটে রূপান্তর করে তারপরে ব্যবহৃত হয়, যেমন সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, তারপর অডিও ক্যাপচার করে, তারপর ফিচার এক্সট্রাকশন করে, এমএল মডেল বা ভাষা মডেলিং করা হয়, তারপর টেক্সটকে আউটপুট দেওয়া হয়, স্পিচকে রিকগনিশন করে। অনেকে আপনারা হয়তো ল্যাপটপে ইউজ করেন না যে ভয়েস দিয়ে, অথবা অনেকে হয়তো হোয়াটসঅ্যাপ বা মেসেজও টাইপ করেন, মুখে মুখে বলেন কিন্তু দেখেন যে লেখা হয়ে যাচ্ছে, তাই না? অনেকে হয়তো ইউজ করেন, দ্যাট ইজ স্পিচ রিকগনিশন বা স্পিচ মডেলিং বলা হয়। ব্যবহৃত মডেল এরকম বেশ কিছু মডেল আছে, HMM, RNN, এগুলির ফুল ফর্ম এখন আমি বলতেছি না। যেমন CNN এর ফুল ফর্ম হচ্ছে যে কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। সো এরকম বিভিন্ন মডেল আছে যেগুলো অলরেডি ট্রেন করা, যে আপনি ইউজ করে আপনি কাজ করতে পারেন, নতুন করে আপনারা চাকা বিষয় করতে হবে না। জনপ্রিয় টুলস যেমন কার্লি, ডিপ স্পিচ, গুগল স্পিচ এপিআই, এগুলো ইউজ করা যায়। ইমেজের ক্ষেত্রে জাস্ট স্পিচ থেকে ইমেজে আমরা কনভার্ট হয়ে যায়, যেমন ফেস আনলক, যেমন আইফোন 11 থেকে মোস্ট প্রবলেম যদি ভুল না করে থাকি, ওইখানে কোনো আপনার ফিঙ্গারপ্রিন্টের কোনো বাটনই নাই, ওখানে আসলে ফেস দিয়ে খুলতে হবে। সো সেটা কিভাবে হচ্ছে, ওকে ফেস দেখানো হয় এবং আপনি মাস্ক পরে থাকেন, ক্যাপ পরে থাকেন, যাই করে থাকেন, ও কিন্তু বুঝে যায় এটা আপনি। এটাকে ওকে ওইভাবেই আসলে ট্রেন করা হয়েছে। এখন অ্যাপেল, আপনারা অনেকে হয়তো আইফোন ইউজ করেন, এখন আপনার ফোন চেহারা দেখলেও কিন্তু আইফোন খোলা যায়। তার মানে কি এই অ্যাপেলের হেডকোয়ার্টারে আপনার ছবি নিয়ে ট্রেন করেছে বিষয়টা এরকম তা না। ওকে বলে দেওয়া হয়েছে যে তুমি যখনই মোবাইল ফোন কেউ খুলবে এরকম 4-5টা ছবি নিবা, নেওয়ার পর ওইখান থেকে তুমি শিখে নিবা। সো ওকে আসলে মডেল ট্রেন করে দিয়েছে। এখন এটার মধ্যে পৃথিবীর 800 কোটি মানুষ 800 কোটি ফোন নিয়ে যদি 800 কোটি ভাবে এরকম করে, ও ওই প্যাটার্নই ও শিখে ও বুঝাইতে পারে যে এটা মানে এই, এটা মানে ওই। সো এটার ধাপ হচ্ছে ইমেজ ইনপুট নাই, ফিচার এক্সট্রাক্ট করা, অর্থাৎ এই ছবির থেকে জিনিসগুলাকে বিভিন্ন 0 আর 1 এর খেলা, 0 আর 1 এর বাইর করে ক্লাসিফিকেশন করে লেভেল আউটপুট করে। এর জন্য বেশ কিছু মডেল আছে। ইয়েলো মানে হচ্ছে ইউ অনলি লুক ওয়ান্স, এটা মনে হয় আপনাদের ইয়েতেও আছে, টেক্সট বুকেও থাকতে পারে, খুব জনপ্রিয়। আমার মাস্টার্স এর থিসিস ছিল হচ্ছে ইমেজ রিকগনিশনের উপর, যে আমি যে কোনো একটা ওষুধের উপরে মোবাইল ফোন ধরলে আমার অ্যাপ বলে দিত এই ওষুধটার জেনার কি, মানে যেমন নাপা, প্যারাসিটামল, এইস, ইটস এ প্যারাসিটামল। সো এটা প্যারাসিটামল জনরার একটা ওষুধ, এটা বলে দিতে পারতো। সো বেসিক্যালি ওকে মানে এই মডেল ট্রেন করে ওকে শেখানো হয়েছে। তো বেশ কিছু জনপ্রিয় টুলস আছে, টেনসর ফ্লো, এটা সাধারণত এটা গুগলের, টেনসর ফ্লোটা গুগলের। এটা দিয়ে হচ্ছে যে আপনার এই ইমেজ প্যাটার্ন রিকগনিশনের জন্য আপনি ইউজ করা হয়। পাইটর্চ আছে, ওপেন সিভি আছে। সো এই জনপ্রিয় টুলস গুলা দিয়ে আপনি চাইলে আপনি বিভিন্ন মডেল তৈরি করতে পারেন। সো
এইটাই লাস্ট। ধন্যবাদ। আমি এখন 8:43 বাজে, আমি চেষ্টা করছি শেষ করতে, তারপরে 3 মিনিট বেশি লাগছে কারণ মাঝখানে প্রশ্ন নিছিলাম। সো আই গেস দ্যাটস অল ফ্রম মাই সাইড। সো এখন আগামী 3-4 মিনিট যদি কারো কোনো প্রশ্ন থাকে, নেই, কারণ এরপর আরো একটা সেশন আমাকে নিতে হবে। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি আমার মনে হয় আমি স্ক্রিন শেয়ারটা অফ করতে পারি যদি ইয়া না থাকে। আমি একটু প্রশ্নগুলো দেখি। জি, আপনাদের যাদের যাদের রোবোটিক্স এন্ড মেশিন লার্নিং নিয়ে কোয়েশ্চেন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, তাহলে আমরা নেম গুলো কল করলে আপনারা আপনাদের কোয়েশ্চেনটা ভাইকে করতে পারেন। অনেকে বি এর পর অনেকে হারিয়ে দিচ্ছেন, তার মানে আমি মনে হয় তখন ওই যে বলছিলাম যে আসলে অ্যান্সারটা বি হবে মোস্ট প্রবাবলি। আমিও ভাবছিলাম আপনি আমাদেরকে ক্রিটিক করতেছেন। ওকে, সো ওয়েল, ভেরি গুড। সবাই ইউজ করছে ব্যাকআপের সুবিধা। ওকে, ব্যাকআপের সুবিধা, রাইট। গুগল। আচ্ছা, আমি কি বেশি আগে চলে আসলাম? পিছনে কি আর কোনো প্রশ্ন আছে? আমাকে একটু মডারেটর একটু হেল্প করবেন। আমি কি পিছনে কোনো প্রশ্ন আছে যেগুলো আমি অ্যান্সার করি নাই? না ভাইয়া, তো আমি একটু চেক করছি, জাস্ট এক দুইটা কোয়েশ্চেন চলে গেছিল, যেমন চ্যাট জিপিটি টেলস এমএল ইজ এ আচ্ছা এটা কোয়েশ্চেন না, তার একটা কমেন্ট। ওকে, না ভাইয়া ওরকম কোনো বেসিক কোয়েশ্চেন পার্টস নেই, অফ এ জাস্ট একটা সেন্সর কোয়েশ্চেন আমি যে অ্যান্সার করছি। জেমিনি 3 ফাইন জাস্ট টিউনিং আমি একটা দেখে নিচ্ছি। কিছু, হ্যাঁ, জি, কে বলছিলেন একটা প্লিজ একটু কোয়েশ্চেন বলবেন। ছিল, মানে একটা কোয়েশ্চেন প্রিভিয়াস এ ছিল দ্যাট হোয়াট আর দ্য বেসিক পার্ট অফ আ সেন্সর, এইটা লাস্ট একটা কোয়েশ্চেন ছিল। আমি সরি, আমি আবার একটু করবেন? আমি সরি, আমি বুঝতে পারি নাই। হোয়াট আর দ্য বেসিক পার্টস অফ আ সেন্সর। বেসিক পার্টস অফ এ সেন্সর, আমরা এখন সেন্সর অনেক টাইপেরই হয়। যদি আমরা রোবোটিক্স এর ক্ষেত্রে যে সেন্সর গুলা ইউজ করি, সেন্সর অনেকগুলা টাইপই আছে। যেরকম আপনার হবিস সেন্সর, যেগুলো আমরা এখন রোবট বানাইতে ইউজ করি, এই সেন্সর আর ইন্ডাস্ট্রিয়াল গ্রেড সেন্সরের মধ্যে অনেক ডিফারেন্স আছে। প্রিন্সিপালটা সেম। আলট্রাসনিক সেন্সর ডিস্টেন্সই মাপবে, টেম্পারেচার সেন্সর টেম্পারেচারই মাপবে, নো ডাউট অন দ্যাট। বাট বেসিক পার্টস যদি বলি, সেটা একটা হবিস্ট বা বেসিক সেন্সর এবং একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেড সেন্সরের মধ্যে অনেক ডিফারেন্স। আপনাকে আমি তো সেশন নেওয়ার সময় বলছিলাম DHT11, ওই একটা সেন্সরের দাম হয়তো আমি জানি না এখন কত, অনেকদিন সেন্সর কেনা হয় না, 100-200 টাকা হবে। বাট ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের একটা টেম্পারেচার সেন্সরের দাম মোটামুটি 15-20 হাজার টাকা থেকে শুরু হয়। আমি 1 লাখ টাকার সেন্সরও দেখছি ওই অয়েল ইন্ডাস্ট্রিতে, দামি সেন্সর। তো বেসিক্যালি প্রিন্সিপালটা কি, সেন্সরের পার্ট গুলা কি কি? সেন্সরের পার্টের মধ্যে হচ্ছে আমরা যে বললাম যে সেমি কন্ডাক্টর টাইপ যে আইটেম, মানে যে ম্যাটেরিয়ালস গুলো আছে, যেগুলো আমাদের র ম্যাটেরিয়ালস আছে, সেই ম্যাটেরিয়ালস গুলা বেসিক্যালি আমাদের চিপে কি থাকে? আমার এই যে Core i5 বলতেছি, Core i7 বলতেছি, এখানে কি থাকে? বিলিয়ন্স অফ ট্রানজিস্টর থাকে, রাইট? সো বিলিয়ন্স অফ ট্রানজিস্টর আবার তৈরি হয় কি দিয়ে? বিভিন্ন সেমিকন্ডাক্টিভ ডোপিং এর মাধ্যমে। এন এন ডোপিং, পি ডোপিং, যেমন আসলে সিলিকা বা সিলিকন এই টাইপের আইটেম গুলো, বা জার্মেনিয়াম, আর্সেনাইড, এই টাইপের বিভিন্ন কম্বিনেশন থাকে। সিলিকন জার্মেনিয়াম বা আর্সেনাইড সিলিকন আর্সেনিয়াম, এরকম বিভিন্ন টাইপের কম্বিনেশন থাকে। সো বেসিক্যালি ইন ডিপ অফ দ্যাট, যখনই কোনো প্যারামিটার চেঞ্জ হয়, যদি টেম্পারেচার হয়, তাহলে টেম্পারেচার বাড়া বা কমার সাথে সাথে ওই ম্যাটেরিয়ালস গুলার, সেই যেগুলাকে আর্থ ম্যাটেরিয়াল বলে, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেটা নিয়ে এখন আমেরিকা এবং চায়নার মধ্যে যুদ্ধ লাগছে, সে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স গুলো চেঞ্জ হয় সেন্সরে। এটা আমরা খালি চোখে দেখি না, আমরা শুধু দেখি যে সেন্সর লাগাইছি, সেন্সর লাগায় আগুন ধরলে টেম্পারেচার বাড়ে, আগুন বন্ধ করে দিলে টেম্পারেচার, বা হেয়ার ব্লোয়ার মারলে টেম্পারেচার কমে যায়। বাট ভিতরে কি হয়, এই যে ম্যাটেরিয়ালস গুলো আছে, সেমি কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস গুলো আছে, এগুলা এনভায়রনমেন্ট, অর্থাৎ যেটার জন্য প্রস্তুত করা হয়েছে, টেম্পারেচার হলে টেম্পারেচার, লাইট হলে লাইট, সাউন্ড হলে সাউন্ড, এগুলো বাড়া বা কমার, এগুলার স্ট্যাটাস বাড়া বা কমার উপর বেস করে ক্যারেক্টারিস্টিক্স বাড়ে বা কমে। ক্যারেক্টারিস্টিক্স বাড়ে বা কমে বলতে কি বোঝায়? সে মনে করেন ভিতরে আপনার সিলিকনের আপনার যে ফ্লাকচুয়েশন, সেটা হয়তো বেড়ে গেছে, টেম্পারেচার বাড়লেও ফ্লাকচুয়েশন বাড়ে। আবার হয়তো যখন টেম্পারেচার কমে যায়, তখন হয়তো ফ্লাকচুয়েশনটা কমে যায়। সো ওকে ভিতরে হচ্ছে যে ওর এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপর চেঞ্জ করে ওর কারেন্ট ফ্লোটার উপরে ইফেক্ট ফেলে সেন্সরের মধ্যে। যে সে এখন এইটা আমি বুঝবো কেমনে যে ও যে টেম্পারেচার বাড়তেছে, ওর ওর ভিতরে কি জীবন আছে নাকি? সেন্সরের ভিতরে জীবন নাই তো। সো টেম্পারেচার বাড়লে ওর ভিতরে যে কারেন্ট ফ্লো করতেছে, আমরা একটা দেখবেন রেফারেন্স ভোল্টেজ থাকে, ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স ডিভাইস 5 ভোল্টে চলে। তো দেখা যাবে ভোল্টেজের একটা ডিফারেন্স চলে আসতেছে, যে যখনই টেম্পারেচার বাড়তে থাকে, ওর ভিতরে ইন্টারনালি এই 5 ভোল্ট থেকে যখন এটাকে মনে করেন 2 ভোল্টের নিচে স্টেপ ডাউন করে নিয়ে আসা হয়, এটাকে দেখা যায় 2.1, 2.2, 2.3 এরকম কিছু একটা আসে যখন টেম্পারেচার কমে যায়।
আবার যখন টেম্পারেচার বেড়ে যায় তখন দেখা যায় যে এই টুটাই 3 বা 4 হয়ে যায়। তো বেসিক্যালি কি করে, এই এই যে বিভিন্ন যে সেন্সরি আইটেম গুলো আছে, লাইট বা সাউন্ড বা এই জিনিস, এগুলোর উপর বেস করে যে কারেন্টের ফ্লোটা, সেন্সর আমরা যে ডিভাইসটার কথা বাজার থেকে যেটা কিনে আনি পাটাটলি বা স্টেডিয়াম থেকে, এটাতে আসলে এই বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স মানে কম বেশির উপর বেস করে ওর ভোল্টেজ বা কারেন্টের আপনার হচ্ছে ডিফারেন্সটা হয়। সো একটা রেফারেন্স ভ্যালুর উপরে সেই ডিফারেন্সটাকে ক্যালকুলেট করে আমরা বের করি যে টেম্পারেচারটা বাড়ছে নাকি টেম্পারেচারটা কমছে। আমি কি আপনাকে বুঝাইতে পারলাম কিনা সহজ ভাষায়? এটা আহ, মানে মোস্টলি এটা হচ্ছে এক্সাম্পলটা। আপনি না বুঝলে আমাকে একটু বলেন, আমি চেষ্টা করবো আরেকটা অ্যান্সার দেওয়ার। প্রশ্নটা কি কে করছিলেন আমি শুনি না, আমি নামটা মিস করে গেছি আনফরচুনেটলি। যিনি প্রশ্নটা করছেন উনি মাইক্রোফোনটা চাইলে আনমিউট করে বলতে পারেন যে আমি কি বুঝাইতে পারলাম কিনা আপনাকে। গুগল ফটোজ ইউজ করা লাগে না, অটো জিমেলে ব্যাকআপ হয়ে যায়। ওয়েল, একই কথা, গুগল ফটোজ জিমেলে ইউজ করে উইন্ডোজ লিনাক্স আনসুপারভাইজড লার্নিংটা আরেকবার বোঝালে ভালো হতো। আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট আমি এরপরে আমি বুঝাইছি। আই গেস আপনারা বুঝতে পারছেন যে আমি একটা বাচ্চা কিভাবে শেখে। হোয়াট ডাজ কাইনেটিক এনার্জি মিনস? কাইনেটিক এনার্জি হচ্ছে যেটা হচ্ছে স্থিতিশক্তি আমরা যেটাকে বলি আর কি, যে পানিকে আপনার কাপ্তাই জলবিদ্যুতে। আচ্ছা, কাইনেটিক এনার্জিটা এখন কেন আসলে আমি জানি না, কাইনেটিক এনার্জি কি এই টপিকসে আছে কিনা, বাট যেহেতু প্রশ্নটা করছেন, মনে করেন যে জলবিদ্যুৎ কাপ্তাইতে যেটা হয় যে কি হয়, পানি বাদ দিছে, পানি ছেড়ে দিলে ওইটা পানি পরে টারবাইন ঘুরায়, টারবাইন ঘুরাইলে বিদ্যুৎ উৎপাদন হয়, এই বিদ্যুৎ আমরা ব্যবহার করি। তো পানি তো ফালাইলে হবে না আসলে, পানি তো আমি বালতির থেকে গোসল করার সময় বালতি ফালাই, ওটা দিয়ে কি হবে নাকি? হবে না। তো বেসিক্যালি পানিকে এমন একটা জায়গায় কাপ্তাইতে আমরা বাদ দিছি যেটাতে ওর ভিতরে কিছু স্থিতিশক্তি জমা হয়েছে। তো ওকে যখন ড্যামটা খুলে দেওয়া হয়েছে, পানিটা এমন একটা ফ্লোতে পড়ে যে ফ্লোতে আপনার টারবাইনকে ঘুরাইলে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পাওয়ার জেনারেট হয়। সো কাইনেটিক এনার্জি মিনস হচ্ছে যে সেই সে মানে ওই শক্তিটা যেটা তার অবস্থান চেঞ্জ করার জন্য তার ভিতরে জমা হয়েছে। একটা ছোট্ট পাথর কিন্তু যতক্ষণ আমার হাতে, যতক্ষণ আমি ওকে ছুঁড়া না মারবো, তখন ওটা কোনো আসলে কোনো কিছু না। বাট এই পাথরটাই আপনি হেলিকপ্টার করে 1000 ফিট উপরে নিয়ে ছেড়ে দেন, এটা যখন নিচে পড়বে জি 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 এর মানে জি এর সাপেক্ষে যখন পড়া শুরু করবে, এটা যখন কারোর মাথায় পড়বে, হি উইল সিম্পলি ডাই, বা মানে ভালোভাবে আহত হবে। তো তার মধ্যে কি আসলে কাইনেটিক এনার্জিটা তো জমা হয়েছে। হোয়াট আর দ্য বেসিক পার্টস আমি অ্যান্সার করলাম। ইউর ক্লাস ইজ সো মাচ ফান, থ্যাংক ইউ, গ্রেটফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চেষ্টা ছিল যে আপনার যেন একটু আমি সহজ ভাষায় বুঝাতে পারি। স্যার, যদি কোনো রোবটের মেশিন লার্নিং মডেল ভুল সিদ্ধান্ত নেয় তাহলে কি ধরনের ঝুঁকি থাকে, কোনো সেফটি মেকানিজম থাকে না? ওয়েল, ডেফিনেটলি থাকে। আমি এর একটা কিছু করে রোবটের ছেড়ে দিচ্ছি বিষয়টা ঠিক তা না, তার ভিতরে অনেক কিছু শেখানোরও মানে তাকে ওই যে বললাম, ওই যে লাস্ট একটা পার্ট দেখাইছিলাম না, যে ট্রায়াল এন্ড এরর মডেল রিভাইজ করা হয়। যতক্ষণ পর্যন্ত আমি এক্সপেক্টেড প্ল্যান অনুযায়ী জিনিস না পাবো, ততক্ষণ পর্যন্ত ওকে আমি শিখাইতে থাকবো, কাজ করতে থাকবো। যতক্ষণ ও শিখে মানে মানে আমি যা চাচ্ছি না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি ওকে ডেপ্লয় করবো না। ও আমার টেস্ট কেসের ভিতরে থাকবে, একটা ক্লোজড এনভায়রনমেন্টের মধ্যে থাকবে। সো ঝুঁকি মানে হচ্ছে যে আপনি তখন ওকে শিখাবেন, যতক্ষণ না শিখতেছে ততক্ষণ পর্যন্ত। হোয়াট ইজ ওভারফিটিং ইন এমএল? ওয়েল, ওভারফিটিং মানে হচ্ছে ওটা বেশি শিখাই ফেলা। শিখাইতে শিখাইতে এমন শিখাইতে আসে না যে বেশি এমন শেখানো শিখছে, বেশি শেখা, বেশি জ্ঞানী মানুষ দেখেন পাগল হয়ে যায়। সো দ্যাট ইজ কল্ড ওভারফিটিং ইন এমএল। ওরা শিখাইতে শিখাইতে এখন এমন জিনিস শিখাই ফেলছেন তখন ও উল্টা পাল্টা রেজাল্ট দিবে। মানে কুকুর বিড়াল শিখাইতেছেন, শিখাইতে শিখাইতে ওরে কুকুর আর বিড়ালের 50,000 ছবি দিয়ে ট্রেন করাইলেন ধরেন অ্যাজ ফর এক্সাম্পল। এরপর দেখবেন এত বেশি ট্রেন হয়ে গেছে, ও 4 পা দেখলে ওটা কুকুর বা বিড়াল করতেছে। ও বাঘ দেখলে তখন বলবে হ্যাঁ এটা কুকুর বা বিড়াল, ও হাতি দেখলে বলবে এটা কুকুর বা বিড়াল, ও 4 পাওয়ালা ঘোড়া দেখলে বলবে এটা কুকুর বা বিড়াল, ও কোনোভাবে অন্য কিছুতে যাবে না। সো বেসিক্যালি কি হয়, এটাকে ওভারফিটিং করা হয়ে যায়, অর্থাৎ তাকে একটা নির্দিষ্ট বাউন্ডারিতে শেখানো। এটা আমি খুব সহজ ভাষায় বুঝালাম, বিষয়টা আসলে আরো ডিপলি আছে। বাট ওভারফিটিংটা মানে হচ্ছে ওকে যতটুকু প্যাটার্নে শিখালে কনফিডেন্স লেভেল বা যতটুকু আপনার এক্সপেক্টেড আউটপুট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ওকে শিখে থাকবেন। যখন কাছাকাছি আসবেন আপনি শেখানো তাকে থামায় দিবেন, ও তখন নিজে নিজে শিখে জিনিসটাকে ও একটা স্টেবল পজিশনে সে থাকবে। ডিসিশন সরি ট্রি। ভাইয়া, একটু জি, একটু ইন্টারাপ্ট করছি। আমাদের আসলে টাইম অলরেডি রানিং আউট হয়ে গিয়েছে। তো আমাদের নেক্সট সেশনটা 9টা থেকে।
ওয়েল, So আমি I তাহলে guess শেষ করতেছি। তবে মেশিন লার্নার হিসেবে যিনি আছেন উনি প্রশ্নগুলা ডেলিভারেটলি করতেছেন, কারণ ডিসিশন ট্রি, কে মিনস, পিসি অ্যালগরিদম, আমি আপনার টার্মস গুলো আসলে জানেন। তারপর আপনি এখানে জানতেছেন, আহ, আমি আপনার মানে কোয়েশ্চেন গুলো দেখেই বুঝছি। সো সো এই কোশ্চেন গুলোর অ্যান্সার আমি দিচ্ছি না কারণ আপনার বইয়ে নাই। বাট আপনার যদি জানতে হয় আপনি গুগল বা আপনি চাইলে চ্যাট জিপিটি করে নিতে পারেন, যেহেতু আমাদের সময় একটু কম। বাট আমি আপনাকে একটু গ্যারান্টি দিচ্ছি আপনি জিনিসটা জানেন। সো ডিসিশন ট্রি, এটা ইটস, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অন্তত বলছেন যে আপনি জানেন যে ডিসিশন ট্রি হচ্ছে এটা, বা কে মিনস, এগুলা পিসি অ্যালগোরিদম, এগুলো আসলে আপনার যে যারা মেশিন লার্নিং নিয়ে একটা কাজ করতেছে, সো এটা ডিসিশন নেওয়ার বা আপনার মানে মডেলটা ট্রেন করার একটা প্যাটার্ন বলতে পারেন, বা বিভিন্ন টেকনোলজি বলতে পারেন। এটা এটা প্রোগ্রামিং এর পার্ট। যদি আপনাদের আরেকটু ডিপলি আপনারা প্রোগ্রামিং করেন, তখন এই ডিসিশন ট্রি কে মিনস, আপনি যখন মডেল বানাইতে যাবেন তখন আপনাদের এই টার্মস গুলো আপনার মানে লজিক গুলো আপনার লাগবে। বাট আমার মনে হয় না আইসিটি অলিম্পিয়াডের ক্ষেত্রে এই জিনিসগুলোর আপনাদের এখানে আছে। তারপরও যদি প্রশ্ন থাকে, আই থিঙ্ক আপনারা আপনাদের যারা অর্গানাইজার আছে তাদের কাছে রিচ করতে পারেন। আই উইল ডেফিনেটলি ট্রাই টু গিভ ইউ সাম এক্সাম্পল। আমি ডেফিনেটলি আপনাকে বুঝাইতে পারি মেশিন লার্নিং দিয়ে, বাট ইট উইল টেক মোর টাইম। সো এখন 8:54 বাজে। সো যদি আর কারোর প্রশ্ন আমার মনে হয় না নাই, সো দেয়াল ভাই আপনার চাইলে হচ্ছে যে আমরা ক্লোজ করতে পারি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য।